রাতে কালপাটির উপর আমরা দুই বল্টু বসে আড্ডা দিচ্ছি। এখানে বসেই প্রতিদিন আড্ডা দিয়ে থাকি, তবে আজকে বেশি রাত হচ্ছে। কারণ রাগ করেই বাসায় যাচ্ছি না, কারণ আব্বু বকেছে, তাই বাসায় যাচ্ছি না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12টা ছুঁইছি। আকাশ দেখ, সাদা এইদিকে আসছে, খুব দ্রুত এদিকে ধেয়ে আসছে। আবে, ভূত মনে হচ্ছে, উঠে দৌড়তে বোকাচোদা। বেঁচে থাকতে চাইলে উঠে দৌড়তে। দুজনে উঠে দৌড় দিয়েছি। এসে একটা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ালাম। দেখি ওই সাদা জিনিসটা পিছনে পিছনেই আসছে। আরে দাঁড়া দাঁড়া, আর দৌড়াতে পারছি না, আমার বাইকটা ওখানে আছে। আলোর কাছাকাছি আসতেই বুঝতে পারলাম ভূত না, ওটা একটা মেয়ে মানুষ। এতক্ষণ জীবনটা যেন বেরিয়ে যাচ্ছিল। কে বে এই মেয়ে? রাতের বেলা সাদা পোশাক পরে এমনভাবে বের হয়? কিরে ভাই, সারা রাত সাপ সাপ বলে পিটিয়ে সকালে দেখি দড়ি। এই মেয়ে কি মানুষকে ভয় দেখানোর জন্য সাদা পোশাক পরে এমনভাবে দৌড়ে আসছিল? মেয়েটা এসে আমাদের এখানে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম, আপনি তো বড় সাংঘাতিক মেয়ে। রাতের বেলায় মানুষকে ভয় দেখানোর জন্য সাদা কাপড় পরে বের হয়েছেন। আমাকে একটু সাহায্য করুন প্লিজ, একটু দয়া করুন। ওপর থেকে নিচ পর্যন্ত তাকিয়ে দেখলাম পায়ে স্যান্ডেল নেই। পা কেটে রক্ত বের হচ্ছে, কারণ পায়ের নিচের মাটি লাল হয়ে গেছে। কি হয়েছে? ইমার্জেন্সিতে ফোন দেন, পুলিশকে ফোন দেন। মেয়েটার অবস্থা দেখে বুঝলাম অবস্থা বেকতিক। 999 নাম্বারে ফোন দিলাম। রিসিভ করতেই মেয়েটা এসে ফোন নিয়ে নিল, নিয়ে একটু সাইডে গিয়ে চলে গেল। ম্যাম অপেক্ষা করেন, আমি এখনই পুলিশ ফোর্স পাঠাচ্ছি। আপনি একটু সাবধানে থাকেন, আর যেখানে আছেন সেখানেই থাকেন, আর পারলে বেশি লোকজন নিয়ে যাবেন। জি স্যার, তাড়াতাড়ি পাঠাবেন। আমি আপনার নিকটস্থ থানায় ফোন দিয়ে আপনার বাসায় পাঠাচ্ছি। মেয়েটা কথা বলে ফোন আমার দিকে ফোন এগিয়ে দিয়ে বলল, পুলিশ আসা পর্যন্ত কি আমার সাথে থাকবেন? পুলিশ মানে? এই, আপনি আমাদের ফাঁসানোর জন্য এমন করলেন, কিন্তু আমরা আবার কি করলাম? প্লিজ আপু, আমাদের ছেড়ে দেন। ভয় পাওয়ার কিছু নেই, আপনাদের ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ ডাকিনি। বাসায় একটা সমস্যা হয়েছে, তাই পুলিশ ডাকলাম। ও তাই বলেন, কি হয়েছেটা কি? আপনার পা থেকে রক্ত বের হচ্ছে। পেন করেও কিছু করার নেই। আপনি আপনার ওড়না ছিঁড়ে পায়ে বেঁধে দেন, আমাদের কাছে কিছু নেই যে আপনাকে দিব। নোমানের কথা শুনে মেয়েটা তাই করলো। আচ্ছা চল, কালবারের ওখানে। ওখানে তোর বাইক আছে। তিনজনে হাঁটতে হাঁটতে এলাম। ফোন আবার বেজে উঠলো। রিসিভ করে বললাম, আমি বাসায় যাব না। রাগের মাথায় বলেছি বলে কি সত্যি সত্যি বাসায় আসবি না? বাসায় আয় বাবা। দেরি হবে বাসায় পেতে, তুমি ঘুমিয়ে যাও। তুই এলে দরজা খুলে দিবে কে? কি এমন কাজ যে দেরি হবে? তুই আছিস কোথায়? পরে বলবো, এখন তুমি ফোন রেখে গিয়ে ঘুমিয়ে যাও। ফোন কেটে পকেটে রেখে হাঁটতে হাঁটতে কালবারের কাছে এলাম। মেয়েটার সাহস আছে বলতেই হয়। দুজন ছেলের সাথে একা দাঁড়িয়ে আছে। নোমান সিগারেট বের করে ধরালো। কি হয়েছে বলবেন? বাসায় ডাকাত পড়েছে, আমার পরিবার তাদের কাছে জিম্মি হয়ে আছে। ডাকাত মানে? আমাদের এখানে ডাকাত আসবে কোথা থেকে? আমি সত্যি বলছি, বিশ্বাস করেন। তাহলে দাঁড়িয়ে না থেকে চলেন। আমরা তিনজন কিভাবে তাদের সাথে পেরে উঠবো? ওরা পাঁচজন আছে। কাকে ফোন দিব? কাকে ফোন দিলে তাড়াতাড়ি আসবে? একটু দূরে আছি। নোমান, লোকজন কিভাবে জোগাড় হবে? চুপচাপ বসে থাকলে হবে না, দাঁড়া আমি ফোন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমি আর নোমান এখানে ওখানে ফোন দিয়ে লোকজন ডাকতে শুরু করলাম। চলেন আমরা হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে কালপাটের কাছে এসে নোমান বাইক স্টার্ট দিল। আমি উঠে বসে বললাম, আপনি ওঠেন, লোকজন চলে আসবে। আমরা ততক্ষণে যাই। 5 মিনিট পরে বাসার সামনে এলাম। বাসার ভেতরে যাব। তারা কি বাসার ভেতরে আছে? বাসাটা ফাঁকা মাঠে। এখান থেকে বাসা আছে বেশ কিছু দূরে। মেয়েটা ভরত চেহারা চোখের সামনে ভাসছে। বাসার দরজা খোলা ছিল। ভেতরে আসতেই মাথা কেমন চক্কর দিয়ে উঠল। 3টা লাশ পড়ে আছে। মেয়েটা মাথা করে পড়ে গেছে। চারপাশে ভাঙচুর করা হয়েছে। বাইরে গাড়ির শব্দ পাওয়া গেল। পুলিশ এসেছে মনে হয়। রক্তমাখা লাশ দেখে মাথা কেমন যেন করছে। পুলিশ দৌড়ে ভেতরে এলো। ওদের প্রত্যেকটাকে ফাঁসিতে ঝুলিয়ে ছাড়ব, কাউকে ছাড়বো না, কাউকে না। তোরা ডাকাতি করতে এসেছিলি, করে চলে যেতে। এইসব খুন করার কি প্রয়োজন ছিল? হাবিলদার, অ্যাম্বুলেন্সে ফোন দিয়ে লাশগুলোকে ফরেনসিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো। আর তোমরা দুইজন কোনো কিছু স্পর্শ করিও না, প্রতিটা প্রমাণ আমাদের চাই। পানি নিয়ে এসে ওনার ক্যান ফেরাও। জি স্যার।
নোমান পানি নিয়ে এসে মেয়েটার চোখে মুখে দিতে শুরু করেছে। জ্ঞান ফিরতেই আব্বু আম্মু বলে কান্না করতে শুরু করেছে। উঠে ওই লাশগুলোর দিকে যেতে যাবে তখন একজন মেয়ে পুলিশ এসে ধরে নিল। মেয়েটা কান্না করতে করতে বসে গেল। পুলিশগুলো প্রমাণ খুঁজতে ব্যস্ত। বাসা নতুন, হয়তো কিছুদিন আগে এনারা এই বাসায় উঠেছিলেন। আর এইসব বাইরের লোকজনের কথা শোনা যাচ্ছে। সবাই আসতে দেরি করে দিয়েছে। আমাদের এইদিকে কখনো এমন কিছু শুনিনি, এই প্রথম এমন ঘটনা ঘটল। আপনারা কোথায় ছিলেন আর এত রাতে কী করছিলেন? বেশ কিছু দূর একটা কালভার আছে, ওখানে বসে আড্ডা দিয়ে থাকে। আজকেও ছিলাম। এত রাত করে বসে থাকে। বাসায় ঝগড়া হয়েছিল তাই দেরি হয়েছে। বসেছিলাম, দেখে সাদা কিছু একটা আমাদের দিকে এগিয়ে আসছে। ভূত ভেবে বাইক রেখে দৌড় দিয়েছিলাম। দৌড়াতে দৌড়াতে আসার সময় যেই ল্যাম্পপোস্টটা দেখলেন ওখানে গিয়ে দাঁড়াই। উনিও আমাদের পিছু পিছু আসছিল। যখন আলোয় আসে তখন বুঝলাম মানুষ। উনি আমাদের কাছে এসে বলে আপনাদের ফোন দিতে, তাই এমার্জেন্সি ফোন দিয়ে ওনাকে ফোন এগিয়ে দিই আর উনি কথা বলেন। বুঝলাম। আপনারা কি ওই দিক দিয়ে কাউকে যেতে দেখেছেন? না স্যার, আমরা বসে থাকাকালীন সময়ে ওনাকে এদিকে আসা ছাড়া আর কাউকে দেখিনি। স্যার, আমাদের এদিকে এমন ঘটনা কখনো ঘটেও নি। এমন আগে না ঘটলেও ভবিষ্যতে যে ঘটবে না সেটা কি বলা সম্ভব? এদিকে ডাকাত নেই জানি, এগুলো চোর ছেচরদের কাজ। আমার সন্দেহ এইসব কাছের লোকজন করিয়েছে, না হলে তারা জানলো কিভাবে এই বাসায় কি আছে কি নেই। আপনি প্লিজ শান্ত হন। আপনি এমনভাবে কান্না করতে থাকলে অপরাধীদের কিভাবে ধরব? আমাদের বলুন কতজন লোক ছিল? ওরা 5 জন ছিল। হইচইয়ের শব্দ পেয়ে রুম থেকে বেরিয়ে এসে দেখি আব্বু আম্মুর আর আমার ভাইয়ের গলায় ওরা দেশীয় অস্ত্র ধরে রেখেছে। আব্বু আমাকে পালিয়ে যেতে বলে আর সাহায্য নিয়ে আসতে বলে। দরজা খোলা দেখে বাইরে দৌড় দিই। আমাকে ধরার জন্য আমার পেছনে 2 জন আসে, তাই চোখ যেদিকে গেছে সেদিকেই দৌড় দিই। আমি ভেবেছিলাম ওরা টাকা পয়সা সোনা গয়না নিয়ে চলে যাবে, কিন্তু ওরা মেরে দেবে বুঝতে পারিনি। যদি সাহায্য পেতাম তাহলে আমার আব্বু আম্মু আমার ভাইয়া বেঁচে থাকতো। ওনারা দুজন আসলেও কিছু করতে পারতো না। আপনি কি তাদের কাউকে চেনেন? না স্যার, ওরা সবাই মার্কি টুপি পরেছিল, কারো মুখ দেখতে পাইনি। স্যার, ওই যে ওটা লাইট প্লাস ক্যামেরা সব কিছু রেকর্ড হয়ে গেছে, ওখানে মেমোরি কার্ড লাগানো আছে। তাহলে কাজ অনেকটা এগিয়ে গেল। একজন লাইটে খুলে মেমোরি কার্ড বের করো আর তোমরা দুইজন প্রমাণ খুঁজতে থাকো। প্রতিটা জিনিসের প্রমাণ চাই, ফিঙ্গারপ্রিন্ট থেকে সব কিছু। একজন পুলিশ লাইট খুলে মেমোরি কার্ড খুলে নিল, আর বাকিরা সবাই প্রমাণ খুঁজতে ব্যস্ত। পুলিশ অফিসার আমার কাছে এলো, এসে বলল, আপনাদের পরিচয়, আপনার বাসা কোথায়, আপনার বাবার নাম? জি, আমার বাসা এই তো বাজারের পাশে। আমার আব্বু ব্যারিস্টার আব্দুর রহমান। কি বলো, তুমি আব্দুর রহমানের ছেলে? ওনার সাথে তো আমার বেশ ভালো সম্পর্ক। এখন এইসব নিয়ে কথা বলা ঠিক হবে না। অন্য কোনো একদিন এইসব বিষয় নিয়ে কথা বলবো। জি স্যার। পুলিশ অফিসার কাকে যেন ফোন দিলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি আপনাদের এই দিকেই আছি। ওয়ালাইকুম আসসালাম। আমাদের এইদিকে কি হয়েছে অফিসার? কোনো প্রবলেম? অনেক বড় ঘটনা ঘটেছে, যা এর আগে এইদিকে কখনো হয়নি, সেটা আজকে হয়েছে। আপনার ছেলে আর তার বন্ধু আমাদের সাথে আছে। হোয়াট? কি হয়েছে? তারা কিছু করেছে কি? আপনি ভয় পাবেন না, আপনার ছেলে কিছু করেনি বা তার ফ্রেন্ডরাও কিছু করেনি। এখানে একটা বাসায় ডাকাতি হয়েছে, সেখানে আমরা। আমাদের এইদিকে ডাকাতি? জি স্যার, মাঠের এই দিকে একটা বাসা আছে। শুধু এখানে একটাই বাসা, বাসাটা নতুন মনে হচ্ছে। সেই বাসাতেই ডাকাতি হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাসার 3 জনকে হত্যা করেছে, আর বাসার ছোট মেয়ে মানে চতুর্থ সদস্য পালাতে সক্ষম হয়েছে। সো স্যাড। এমন কিছু হবে কখনো কল্পনাও করতে পারিনি। মেয়েটার উপর কত বড় কষ্ট এসে ভর করলো। স্যার, ওই মেয়ের এই বাসায় শেপ মনে করছি না, তাই বলছিলাম কি আজকের মতো আপনার বাসায় যদি রাখতেন, আগামীকাল সকালে না হয় তার পরিচিত কারো কাছে পাঠিয়ে দিতাম। আপনারা আমার বাসায় হয়ে যাবেন, আর না হয় রেখে যাবেন। আমার ছেলে তো আছে, বাসা না চিনলে দেখিয়ে দিবে। ওকে ওকে স্যার। অ্যাম্বুলেন্স নিল। মেয়েটা কেঁদেই যাচ্ছে, লাশগুলোকে নিয়ে যাচ্ছে। মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। আমরা চেষ্টা করব যেন খুব দ্রুত অপরাধীদের ধরা যায়। আপনার এখানে থাকা সেফ মনে করছি না, তাই আপনাই ওনার বাবা মানে
ব্যারিস্টার আব্দুর রহমান সাহেবের বাসায় থাকবেন। আগামীকাল না হয় আপনার পরিচিত কারো বাসায় চলে যাবেন, আর অপরাধীদের ধরার পরে না হয় এই বাসায় থাকবেন। আমি অলরেডি আমার গুপ্তচরদের কাজে লাগিয়ে দিচ্ছি। জি স্যার। মেয়েটা খড়িয়ে খড়িয়ে গাড়িতে গিয়ে উঠল, তারপর চলে আসে বাসায়। আব্বু আম্মু বেরিয়ে এলো। পুলিশ আব্বুর সাথে একটু কথা বলে মেয়েটাকে নামিয়ে দিয়ে চলে গেল, আর নোমানও চলে গেল। বাসার ভিতরে এসেই ফার্স্ট এড বক্স নিয়ে এসে বললাম, আগে আপনার পাটা পরিষ্কার করে নেন। দে, আমি করে দিচ্ছি। আম্মু মেয়েটাকে সোফায় বসিয়ে মেয়েটার পা ভালোভাবে পরিষ্কার করে দিয়ে ব্যান্ডেজ করে দিল। মেয়েটার চোখ লাল হয়ে আছে, চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। মেয়েটা চুপ করে আছে। এমন কিছু এর আগে কখনো শুনিনি। একা বাসা পেয়ে এমন কিছু ঘটে গেল। এই জন্য বলে, জঞ্জাল ভালো তো কাঙ্গাল ভালো না। মেয়েটা চুপ করে আছে, চোখ দিয়ে পানি পড়ছে। আম্মু পাশে বসে তার কাঁধ মেয়েটার মাথায় রাখলো। বেশ কিছুক্ষণ পরে বিছানায় শুয়ে আছি, চোখে ঘুম নেই, চোখ থেকে যেন ঘুম উড়ে গেছে। মেয়েটার মনের ভিতর এখন কি বয়ে যাচ্ছে সেটা সে ছাড়া আর কেউ বুঝতে পারবে না। আমারই তো অনেক খারাপ লাগছে, অনেক কষ্ট হচ্ছে। পরের দিন সকালে আসতে পারি? জি আসেন। আমি ভেতরে গেলাম, গিয়ে বললাম, আপনি খাবেন না? বুঝতে পারছি আপনার মনের অবস্থা কেমন, কিন্তু না খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন তো। আমি না পালিয়ে যদি তাদের সাথে মারা যেতাম, যদি দেরি না করে লোকজন নিয়ে যেতাম, তাহলে তারা বেঁচে থাকতো। সব কিছু আমার জন্য হয়েছে, এই জন্য আমি দায়ী। কিছু বললাম না। এগুলো বলে যদি নিজেকে শান্ত করতে পারে তাহলে বলে শান্ত করুক। আপনার আত্মীয় কেউ নেই? সবাই কোথায়? না না, চলে যেতে বলছি না, এখানে যতদিন ইচ্ছে থাকুন, শুধু জানতে চাইছি তারা কোথায়। গ্রামে কিন্তু তাদের কাছে গিয়ে কি করব? তাদের জন্য তো এত দূরে আসা, বাসা বানানো। কেউ ভালো না, সবাই লোভী, সবাই হিংসুটে। তার আত্মীয় স্বজন নিয়ে দ্বিতীয় কথা বলার সাহস হলো না। তার আত্মীয় স্বজন কেমন বোঝা হয়ে গেছে। আপনার পায়ের অবস্থা কেমন? জানি না। রুমের চারপাশে তাকিয়ে দেখলাম যে কিছু আছে কি না, যদিও এটা গেস্ট রুম, এখানে আবার কি থাকবে। রুম থেকে বেরিয়ে চলে এলাম আমার রুমে। ফোন হাতে নিয়ে দেখি আব্বু কয়েকবার ফোন দিয়েছে। আব্বুকে কল ব্যাক করতেই রিসিভ করলো। বলেন। অপরাধীরা ধরা পড়ে গেছে। যে 5 জন ছিল সবাই ধরা পড়েছে। বাহ, অনেক তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। আর মেয়েটার পরিবারের সদস্যদের লাশ সন্ধ্যায় দিবে। তুই সাথে থেকে তাদেরকে দাফন করার ব্যবস্থা করে দে। আব্দুলকে ফোন দিয়ে বলেছি যেন সময় মতো কবর খুঁড়ে রাখে। আর এখন থানায় গিয়ে উদ্ধার করা সব কিছু নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, ওই কেসটা আপনি নেন, যেন প্রত্যেকজনের ফাঁসি হয়। আচ্ছা ঠিক আছে। ফোন কেটে দিল। মেয়েটার কাছে যেয়ে দেখি আম্মু দাঁড়িয়ে আছে। মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম, অপরাধীরা ধরা পড়েছে। আব্বু বলল, আপনার আব্বু আম্মু এবং ভাইয়ের লাশ সন্ধ্যায় দেবে। আমাকে বলল যেন তাদের দাফন করার ব্যবস্থা করি। আপনি কি আমার সাথে যাবেন? আপনার নানার বাসায় কি জানানো হয়েছে? আপনি তাদের নাম্বার দিলে আমি ফোন দিয়ে বলে দেব। কারো নাম্বার নেই, ফোন বা কিছু নেই, সব তো ওরা নিয়ে গিয়েছিল। আপনি কি থানায় যেতে পারবেন? গিয়ে উদ্ধার করার সব কিছু নিয়ে আসতেন। ফোন থেকে সব কিছু হয়তো আছে। জি চলুন। আপনি বাইরে আসেন, আমি বাইকে অপেক্ষা করছি। আমি বাইরে এসে বাইক বের করতেই মেয়েটা এলো। তারপর একটু পরে ওনাকে নিয়ে থানায় এলাম। ওদের থেকে এইসবই পাওয়া গেছে। আপনি কি অপরাধীদের দেখবেন? দেখেন এদের ভেতরে কাউকে চেনেন কি না। জি চলুন। পুলিশ অফিসার আর আমরা দুজনে লকআপের সামনে এলাম। আমি এদের মধ্যে কাউকে চিনলাম না, এদের আগে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। তোকে আমার ভাইয়ের মতো মনে করেছিলাম, আর তুই এমন করলি? আমার বাবা বা ভাইকে এমনভাবে আমার থেকে কেড়ে নিলি? কেন এমন করলি? মেয়েটার কাছে গিয়ে বললাম, চলেন। আমার কথা শুনে হাঁটতে লাগলাম। কাছের মানুষই এমনভাবে ক্ষতি করে, আপনার ধারণা ঠিক ছিল। ক্যামেরা ছিল বলেই এত তাড়াতাড়ি হয়ে গেছে। দুজন নেশা করে, একটা সম্পর্কে ওনার চাচাতো ভাই হয়। আহ, কীভাবে পারলো এমন করতে? একটুও মায়া দয়া হলো না? সম্পত্তি নিয়েও বিবাদ ছিল। আর বললাম না নেশা করে। সন্ধ্যায় লাশ চলে যাবে, আপনারা দাফনের ব্যবস্থা করেন। থানা থেকে চলে এসে ওই মেয়ের নানির বাড়িতে ফোন দিয়ে সব কিছু বললাম। কিছুক্ষণ পরে তারা আসলে দাফনের ব্যবস্থা করা হয়। রাত 9টায় তাদের জানাজা পড়ে কবর দেওয়া হলো।
আমি আর আব্বু ওনার মামাদের সাথে কথা বললাম। তারা বলল ওই বাসা জায়গা বিক্রি করে দিয়ে ওই মেয়ের অ্যাকাউন্টে টাকা জমা করে দিবে। ওদের সাথে কথা বলতে বলতে বেশ রাত হয়ে যায়। একটু সাইডে আসবে মা? আব্বুর ডাক শুনে মেয়েটা আব্বুর সাথে দূরে গেল। তারপর একটু কথা বলে আমাদের এখানে এলো। আমরা চলে আসি। আজকে রাতে থেকে ওরা সকালে এখান থেকে চলে যাবে। আমরাও চলে এলাম। আস্তে আস্তে বললাম, আব্বু ওই মেয়েকে কি বলছিলেন? ওর মামাদের থেকে সাবধান থাকতে বললাম, কারণ ওদের কথার মাঝে অন্য কিছু গন্ধ পাচ্ছিলাম। লয়ার হয়ে মানুষের ফেস থেকে একটু বুঝতেই পারি, আর কথা শুনে তো বুঝতেই পারি অপর ব্যক্তিটা কেমন। আমার কথা শুনলে মেয়েটার জন্যই ভালো হবে। জি বুঝলাম। তারপর আমরা বাসায় চলে এলাম। এসে খেয়ে দিলাম ঘুম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাইরে খেতে এলাম। কিরে, ঘুম থেকে উঠে গেছিস? তুমি কখন এসেছো আপু? ভাইয়াও কি এসেছে? আরে না, সন্ধ্যায় এসেছি। তুই নাকি সকাল থেকে বাসায় নেই। আর শুনলাম আম্মুর কাছে কি ঘটেছে, খুবই কষ্টজনক ঘটনা। তোমার মেয়ে কোথায় দেখি? বাইরে থেকে ছোট ছোট পায়ে হেঁটে আসে। গিয়ে কোলে তুলে নিয়ে গালে চুমু দিয়ে বললাম, আমার আম্মুটা দেখেছো আপু? আম্মু কত শয়তান, রাতে তোমার কথা একটা বারের জন্য বলেনি। হয়তো ভুলে গেছিল, আর তোরা ওদিক থেকে এসেছিস সেই সবের জন্য হয়তো আরও ভুলে গেছিল। আরও একজন এসেছে। সামনে তাকেই দেখি আপুর ননদ আছে। এই শয়তান মেয়ে এখানে কি করে? এর একদমই পছন্দ হয় না। আমার সাথে সব সময় ফাজলামি করে আর কথায় কথায় চিমটি কাটে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আপু? এই চাবড়া, তোমার থেকে আমি কত বড় যে আপু বলে ডাকো? মাত্র 6-7 মাসের বড় হব। একদিনের জন্য হলেও আপনি আমার বড় হবেন। 1 মিনিট আগে হলেও আপনি বড়। আপনি বড় তাই আপু। আপু বলবা না, নাহলে তোমার জন্য সেটা ভালো হবে না। উহু জ্বলে গেল। থুর, এই জন্য এই মহিলাকে আমার পছন্দ না। কথায় কথায় চিমড়ি দেয়। আপু তোমার ননদকে বারণ করো, না হলে ভালো হবে না। আমাকে আপু বললেই এমন ভাবে চিমটি দেবো না? আর আমি মহিলা? কোন দিক থেকে আমাকে মহিলা হলো? মেয়ে মানুষ তো নাকি? মেয়ে মানুষ হলেই মহিলা। মেয়ে মানুষ কাকে বলে, যুবতী মেয়ে কাকে বলে, আর মহিলা কাকে বলে সেটার একদিন ক্লাস নিতে হবে। ভাবি ঠিক বলছি না? আমি কিছু জানি না। শয়তান মহিলা। আবার মহিলা? তোমার তো আজকে আমি। ও মা গো, আমার মাংস মনে হচ্ছে উঠিয়ে নিয়েছে। থুর, আপু এসেছো ভালো কথা। এর সাথে নিয়ে আসার কি প্রয়োজন ছিল? আসলেই শুধু আমাকে জ্বালায়। ভাইয়া ভাবিকে একা একা আসতে দেয় না, তাই তো আমাকে নিয়ে আসে। আমি এমনভাবে চালাচ্ছি তাই রেখে যাচ্ছ, কিন্তু যখন বউ হবো তখন কি হবে? যখন হবে তখন দেখা যাবে। আপনি আমাকে এমনভাবে জ্বালাবেন না। আপনার এইসব ভালো লাগে না। আমার অনেক ভালো লাগে বেয়াই মশাই। অনেক হয়েছে, এখন খেয়ে নে দুজনে। আমি চেয়ার টেনে বসলাম আর আনিশা আমার সামনের চেয়ারে বসলো। এই মেয়ে কখনো ভালো হবে না। কেমন আমাকে জ্বালাতে সামনে বসলো। বসতে বসতে শুরু হয়ে গেছে দুষ্টুমি। আমার পায়ে চিমড়ে দিচ্ছে। পা সরিয়ে চেয়ারের নিচে করলাম। আমাকে চোখ টিপ দিচ্ছে। শয়তান বেডি। মাথা নিচু করে খেয়েই রুমে এলাম। রুমে বসে আছি, তখন আনিশা এলো। এসে বলল, চলো আমাকে কলেজে নামিয়ে দিবা। যখন যাব তখন নিয়ে যাব। নিয়ে যাওয়া ছাড়া যে উপায় নেই সেটা ভালো করেই জানি, তাই বেশি কিছু বললাম না। আমি কি তোমাকে খুব বিরক্ত করি, খুব জ্বালাতন করি? নাটক নাটক করবেন না তো আপনি। আপনি একটা শয়তান মহিলা। এমন শয়তান আগে কখনো দেখিনি। চেয়ার টেনে আমার সামনে বসে বলল, এই যে দেখো, তোমার সামনে বসলাম, ভালো মতো দেখো। এমনভাবে দেখলে হবে? দরজা লাগিয়ে এসে বসেন, তারপর আমি আমার মতো করে দেখছি। বেড়ার লুচ্চা যতটা ভদ্র দেখা যায় ততটা না, ভদ্র থেকে লুচ্চামিই বেশি। ভাবি তোমাকে এমনভাবে উপস্থাপন করে যেন মনে হয় তুমি ফেরেশতা, কিন্তু আমি তো জানি তুমি কেমন। আমার সম্পর্কে আপনি কিছুই জানেন না। আর আপনি দেখাতে যখন চাচ্ছেন তখন আমার দিকে সমস্যা কি? হ্যাঁ, আমাকে দেখতে বলেছি, আমি কি কিছু দেখতে চাইনি? আমিও তো দেখতে চেয়েছি। আপু আপনি এখন যান, না হলে সত্যি সত্যি দরজা লাগিয়ে 19-20 করে দেব। আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে আছে। বুকের ওপর থেকে ওড়না সরিয়ে নিয়েছে। এখানে থেকে হবে না। আমার থেকে বড় লুচ্চা এটা। পালাচ্ছ কোথায়? আরে তুমি না দেখতে চাইলে? আমাকে আপনি লুচ্চা বলেন, কিন্তু আমার থেকে আপনি তো বড় লুচ্চা। আমার কাউকে কিছু দেখার ইচ্ছা নাই। রুম থেকে বেরিয়ে চলে আসে বাইরে। একটু পরে,
বাইকে তো ধীরে ধীরে চালাও কেন? সব থেকে বড় লজ্জা কে বলেন? যেখানে কোনো মেয়ে কোনো ছেলের বাইকের পেছনে উঠলে বলে ধীরে ধীরে চালাতে, যেন শরীরের সাথে শরীর স্পর্শ না করে। কিন্তু আপনি উল্টো। আমি এমনি মজা করলে সেই রকম ছেলে না। হয়েছে, এত ভদ্র সাজার প্রয়োজন নেই, আমি জানি তুমি কেমন। এইসব ছেড়ে এবার ভালো হয়ে যান। আপুর মুখে শুনলাম আপনার বিয়ে ঠিক হয়ে গেছে। কিন্তু আমি এই বিয়ে করতে চাচ্ছি না, আমার বাসায় বারণ করতেও পারছি না। কেন? বারণ করার কি আছে? আপনার বয়ফ্রেন্ড তো নেই, তাহলে বারণ করার কি আছে? না বয়ফ্রেন্ড আছে না ক্রাশ আছে, তাহলে বিয়ে করবেন না কেন? এখনই বিয়ে করবো না, ইচ্ছে ছিল আরো দেরি করে বিয়ে করার। বিয়ে হয়ে গেলে যেমন লুচ্চামি শয়তানি করতে পারবেন না, বুঝতে পারছি। এই কারণেই আপনি বিয়ে করতে চান না। আংশিক ঠিক বলেছ, সেটা বড় কথা নয়। কথা হচ্ছে তোমার গার্লফ্রেন্ড নেই কেন? দেখুন, আমি কালো না শ্যামলা বুঝি না, মানে এটা কি রং বলবো বুঝতে পারছি না। এমন চেহারা কে পছন্দ করবে বলেন? মেয়েরা বয়ফ্রেন্ড হিসেবে চায় সুদর্শন একজন ছেলে, যেন তার ফ্রেন্ডদের সামনে গর্ব করে বলতে পারে আমার বয়ফ্রেন্ড সুন্দর। সবার ইচ্ছে থাকে একটা গার্লফ্রেন্ড থাকুক, কিন্তু সবাই কি সব কিছু পায়? বুঝেছি। এই দাঁড়াও, ফুচকা খাবো। কলেজের সামনে গিয়ে খেতে পারবেন, এখন বাইক থামাতে পারবো না। তখন খেতে গেলে বান্ধবীদের ভাগ দেওয়া লাগবে, যদি ওদের বিল তুমি দাও তাহলে ওখানে গিয়ে খাবো। গিয়ে ফুসকলার কাছে বাইক থামালাম। আনিশা হাসছে, ওর হাসি দেখে বললাম, যান গিয়ে গিলেন, আমি কেন আপনার বান্ধবীদের বিল দিতে যাব? টাকা কি গাছে ধরে? হ্যাঁ, তুমি খাও। আমি খেতে গেলেই বিল আমাকে দিতে হবে। আমি খাবো না, বিলও দেবো না। আরে না, এবার আমি বিল দেবো। এইবার বিশ্বাস করছি না। এর আগে বহুবার বলেছেন কিন্তু বিল দেননি, উল্টো আমাকে দেওয়া লেগেছে। আপনার কথা বিশ্বাস করি না। বিশ্বাস এমনভাবে ভেঙেছে যে ভেঙে টুকরো টুকরো হয়ে তুলির সাথে মিশে গেছে। দেখো, মেয়ে হয়ে আমি বিল দেবো এটা কেমন দেখায় না? তুমি পুরুষ মানুষ হয়ে বিল দেওয়া দেখে মানুষ বলবে ছেলেটা এমন, ছেলেটা অমন, মেয়েটাকে দিয়ে বিল দেওয়াচ্ছে। তোমার সম্পর্কে হয়তো আরও কত কী বলবে, তাই তোমার সম্মান বাঁচাতে তোমাকে দিয়ে বিল দেওয়ায়। হয়েছে, আর কথার ঝাল বলতে হবে না। আমি বিল দিচ্ছি, তবে হাফ প্লেটের দাম দেব। দেখা যাবে, 1 প্লেট ফুচকা দিয়েন তো। আনিশা চেয়ারে গিয়ে বসলো, আমিও বাইক থেকে নেমে চেয়ারে বসলাম। বসে ফোন টিপতে শুরু করি। দেখি আনিশা আমার দিকে তাকিয়ে আছে আর মিটমিট করে হাসছে। এই মেয়ে যখনই হাসে তখনই ভয় হয়, এর মতলব বুঝি না। কি যে ভাবছে আর এমনভাবে হাসছে, নিশ্চয়ই আবার কিছু করার ধান্দে আছে। ফুচকাওয়ালা ফুচকা দিল, প্রথমটা তুলে আমাকে খাইয়ে দিতে এলো। আমার হাত আছে, খেতে পারবো। আরে নাও না, খাইয়ে দিচ্ছি, খেয়ে নাও। মুখ বাড়িয়ে দিতেই খাইয়ে দিল। আর না, আমি আর খাবো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু বেশি পাবে না। আচ্ছা। আনিশা খেতে শুরু করলো। আমার 3টা খেতে খেতে ওর পুরা শেষ। বলছি কি, আরেক প্লেট বলি? আমি 1 প্লেটে টাকা দিয়ে কলেজে চলে গেলাম। আপনি তাহলে খেয়ে দিয়ে আসেন। আরে না, মজা করছিলাম। তারপর বিল দিয়ে দুজনেই কলেজে চলে এলাম। আস্তে আস্তে ক্লাসের সময় হয়ে গেল, তাই যে যার ক্লাসে চলে এলাম। টিফিন পিরিয়ডে আজকে এত দেরি কেন? এই ডাইনির জন্য। আস্তে আস্তে তার নাকি ফুচকা খেতে হবে। আজকে এখানে কেন? আপনার বান্ধবীদের কাছে যান। ইচ্ছে করেছে তাই তোমাদের সাথেই আছি। কেন, কোনো সমস্যা হয়েছে? না, বসে থাকেন, কিন্তু সিনিয়রদের সাথে বসে থাকতে কেমন দেখায় না? জান আপু, আমরা দুজনে বসে থাকলে আবার বেশিক্ষণ ভালো কথা বলতে পারি না, তাই বলছিলাম আর কি। না, তোমরা বলো, আমি শুনছি। তুই কারে কি বলিস? তোর মনে হয় উনি ভদ্র মানুষ? হারে বজ্জাত। আমি কিভাবে বলবো বন্ধু, সেটা তুই ভালো জানিস, কারণ সে তো তোর বেআইন। দূর হয়ে যা। আনিশা উঠে চলে গেল। যাক বাবা, ডাইনি কেসে জীবনকে ছাজটা বানিয়ে দিচ্ছে। বন্ধু ভালোবাসা কি রে? মনকে এই কথা জিজ্ঞাসা করেছিলাম, সে কি উত্তর দিয়েছিল জানে? না বললে জানবো কিভাবে? তোর মন তোর সাথে কথাও বলে। তাহলে থাক, বলবো না। আহা বল, লেডিসদের মতো ন্যাকামি না করে বল। জানিস তো আমি কত ব্যস্ত মানুষ, আজকে এই দেশের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে হয়। জানিস তো আমি কত ব্যস্ত মানুষ, আজকে এই দেশের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে হয়, তো কালকে আরেক দেশের প্রেসিডেন্টের সঙ্গে। আমি বললে এক্ষুনি রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ থেমে যাবে। বোকাচোদার চাপার জোর ঠিকই আছে। তোর মন কি বলছে সেটা বল, যদিও তোর থেকে ভালো কিছু আশা করা যায় না। আবে শোন, আমি যে তোর বন্ধু, এটা তোর 7 জন্মের কপাল। আমার সাথে ফ্রেন্ডশিপ করার জন্য আমেরিকার প্রেসিডেন্ট
থেকে চীন রাশিয়ার প্রেসিডেন্ট লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। কখন যে তোর বিচিতে লাথি দিলাম টেরও পাবি না। বোকাচোদা, আমার সাথে মস্করা করিস? আমার কাজ হচ্ছে রক্ত প্রবাহিত করা। নেক্সট টাইম এমন প্রশ্ন করলে রক্ত প্রবাহিত বন্ধ করে জন্মের ভাত ঢাইলা দিয়ে নেক্সট টাইম এমন প্রশ্ন করলে রক্ত প্রবাহিত বন্ধ করে জন্মের ভাত ডইলা দিয়ে খাইয়া দিব। যেমন তোমরা, তেমনই তোমাদের চিন্তা ভাবনা, আর তেমনই উত্তর। এটা আবার কোথা থেকে এলো? আপনি না চলে গেলেন, তাহলে এলেন কেন? একটা ফোন এসেছিল, তাই কথা বলতে গেছিলাম। আচ্ছা আকাশ, তোমার কাছে ভালোবাসার মানে কি বলো তো? ভালোবাসা কি জানা নেই, তবে একজনকে দেখলে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তাকে হাসতে দেখলে আমিও হেসে দিই। তার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে, তার কথা ভাবতে ভালো লাগে। আমার সবচেয়ে বড় ইচ্ছে তার পাশাপাশি কিছুটা সময় হাঁটা, হাতে হাত রাখার ইচ্ছা আছে। কিন্তু তাকে বিয়ের আগে আমার অপবিত্র করার ইচ্ছা নেই। তাকে পাবো কি না তাও জানি না। আমার মনের ভাব প্রকাশ করিনি। দূর থেকে দেখি, দূর থেকে দেখতেই ভালো লাগে। একা একাই স্বপ্ন সাজাই, তাকে নিয়ে কল্পনা করি। তাকে পেয়ে গেলে কি করব না সেগুলো নিয়ে ভাবি। তার সাথে সামনাসামনি বসে চোখে চোখ রেখে হাতে হাত রাখার খুব ইচ্ছে। বৃষ্টির সময় পাশাপাশি বসে চা খাওয়ার। বন্ধু, দুধ চা না রং চা? রং চা। ও, পাশেই তো দুধওয়ালি বসে থাকবে। তোর তো আজকে হচ্ছে, দিলাম তোর ওর পিছু পিছু। শালা মোডের খালি করে দিল। একটু সাহিত্যিক হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু দিল বাম হাত ঢুকিয়ে। আরে ভাই, বুঝিনি যে দুধ আলাদা খাবি আর চা আলাদা করে খাবি। আমি বুঝিনি চা খাওয়ার পরে দুধ খাবি। একসাথে দুধ চা খেয়ে দেখিস অনেক মজা পাবি। তোর জায়গা মতো চা ভরে দিব, তুই দাঁড়া শালা বোকাচোদা। কি একটা অবস্থা, এরা কখনো ভালো হবে না। কি সব চিন্তা ভাবনা। টিফিন পিরিয়ড শেষ, তাই ক্লাসে চলে এলাম। দুপুরে বাসায় ফিরলাম। বাসায় আসতেই আম্মু বলল, ওই মেয়েটাই এসেছিল দেখা করতে, তোকে খুঁজছিল। বললাম তুই কলেজে গেছিস, তাই তোর নাম্বার নিয়েছে। ও তাহলে ওই নাম্বার ওই মেয়েটা কি চলে গেছে? সে তার নানির বাড়িতে থাকবে। 2 দিন আগে মেয়েটা হয়তো কত ভালো ছিল, কিন্তু এখন সব কিছু শেষ। কি কষ্টটাই না হচ্ছে। এত মায়া হচ্ছে, তখন আম্মু তুমি তো তোমার বাসায় রেখে দিতে পারতে, সান্ত্বনা দিতে, তাকে মায়া মমতা দিতে, মেয়ে হিসেবে না হলেও বৌমা হিসেবে দিতে। তুমিও না কি একটা। মেয়েটার মানসিক সাপোর্ট প্রয়োজন। তার জন্য তার আত্মীয় স্বজন আছে। মেয়েটাকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। রুমে এসে চেঞ্জ করে শুয়ে পড়লাম। বিকেলে, এই আকাশ, আমাকে বাসায় রেখে আয় তো ভাই। গতকাল আস্তে আস্তে আজকে চলে যাবা? আর বলিস না, আনিশার বিয়ের ডেট ঠিক হয়ে গেছে। সামনের শুক্রবার বিয়ে, হাতে বড্ড সময় কম, বাসায় অনেক কাজ আছে। আচ্ছা রেডি হয়ে নাও, আমি তোমাদের রেখে আসি। ভেবেছিলাম 2 দিন থাকবো, কিন্তু তার হলো না। আমি বোরখাটা পরে আসছি, তুই বাইক বের কর। আচ্ছা ঠিক আছে। রুমে এসে চেঞ্জ করে বাইক বের করতেই আপু আসে, তাই তাদের নিয়ে কিছুক্ষণ পরে চলে আসে। বাসার ভিতরে যাব না, একবার বিয়ের দিন আসবো। আরে আয়। না তুমি যাও। চলে এলাম আপুর বাসা থেকে রাতে। কি রে বান্ধবী, তাহলে বিয়ে করে নিবি বল? কি আর করার, কোনো উপায় নেই। অনার্সটা শেষ করে বিয়ে করবো ভাবছিলাম, কিন্তু আব্বু তার আগেই বিয়ে দিয়ে দিচ্ছে। সবার বিয়ে হয়, শুধু আমার বিয়ে হয় না। বাসায় শুধু আমার বিয়ে নিয়ে কথা বলে না। আন্টি কি বলি তাহলে? না থাক, বাসায় জায়গা হবে না। তুই ছবিগুলো দিয়ে কি করবি বললি না তো? সময় হলে জানতে পারবি। আচ্ছা থাক, এখন একটু ঘুমাই। দেখতে দেখতে কয়েকদিন চলে গেল। আজকে আনিশা আপুর বিয়ে। বাসার সবাই এসেছে। আজকে সবাই আনন্দিত। কতদিন পর একটা বিয়ে খাবো, পেট পুরে গলা পর্যন্ত খাবো। যদিও তেমন খেতে পারি না, এইসব ভাবাই হবে। আমি আমার ভাগ্নিকে নিয়ে বসে আছি, ও আমার ফোনে কার্টুন দেখছে। দেখি তাবাসসুম আপু, মানে আনিশা আপুর ফ্রেন্ড, আমার এই দিকে আসে। এসে বলল, বর ফোন দিয়ে বলল বিয়ে করতে আসবে না। মানে কেন? আনিশার রিলেশন আছে এটা জানতে পেরে গেছে, তাই বলেছে বিয়ে করতে পারবে না। আনিশা আপুর রিলেশন আছে, কিন্তু সে যে বলে তার কোনো রিলেশন নেই। আরে থাকলেও কি,
তোমাকে বলতো নাকি? ঠিক জানতাম ওই লুচ্চি মেয়ের বয়ফ্রেন্ড আছে। যে এত বড় লুচ্চা তার বয়ফ্রেন্ড থাকবে না এটা কি করে হয়? আর বরকে মনে হয় ওনার বয়ফ্রেন্ড বলেছে রিলেশনের কথা। শুধু কি তাই, তাদের একসাথে পিক একে অপরকে খাইয়ে দিচ্ছে, তারপর একসাথে বসে কথা বলছে, একসাথে বসে হাসাহাসি করছে, এগুলোর পিক তাও দিয়েছে। তাহলে তো বিয়ে ভাঙবেই। আর আনিশা আপু তো চাচ্ছিল যেন বিয়েটা না হয়। এবার বুঝলাম কেন বিয়ে করতে চাইছিল না। তুমি কচু বুঝেছো। এখন যে বিয়েটা ভেঙে গেল, এখন কি হবে? ওর নামটা খারাপ হলো না, ইমেজটা নষ্ট হলো না? এখন তো বলবে মেয়েটা খারাপ, তারপর আরও কত কি বলবে। তা বলবে, কিন্তু প্রেম করার আগে এসব মনে ছিল না? দেখলাম আপু আমার দিকে আসে। যাও মামনি, তোমার আম্মু আসে, এবার একটু শান্তি পাবো। এসে আমার কান উপরে টেনে ধরলো। আরে আরে কি করছো? এমনভাবে কান ধরে টানাটানি করছো কেন? লাগছে তো। তোকে আমি ভালো মনে করেছিলাম, কিন্তু তুই যে তলে তলে এত দূর চলে যাবে ভাবতেও পারিনি। আমাদের সামনে কত নাটক করিস, কিন্তু ভিতরে ভিতরে এত কিছু বুঝতেই পারলাম না। আমি আবার কি করলাম? তুমি কিছু জানো না তাই না? আজব তো, কি হয়েছে বলবা তো? আব্বু এদিকে আসছে, অনেক রেগে আছে, দেখে বোঝা যাচ্ছে। কি হয়েছেটা কি? আমি আবার কি করলাম? আপু বলবা তো আমি কি করেছি? তাবাসসুম আপু দেখি মিটমিট করে হাসতেছে। ঘটনা কি বুঝলাম না। কি করেছিস তাই না? তোর থেকে আমরা কেউ এমন কিছু আশা করিনি। বিআইয়ের সামনে কতটা লজ্জায় পড়তে হয়েছে জানিস তুই? আমি কি করলাম? আমি করেছিটা কি? কেউ কিছু বলছে না, শুধু ব্লেম করে যাচ্ছে। আবার রাগ দেখানো হচ্ছে? তোর আর আমার ননদের রিলেশন কতদিনের? আপুর কথা শুনে আকাশ থেকে পড়লাম। রিলেশন মানে? কার রিলেশন? কিসের রিলেশন? আমাদের মধ্যে কোনো রিলেশনই নেই। তোমার ননদ সবাইকে খোল খাইয়েছে। তাহলে যেই ছবিগুলো দেখলাম সেগুলো মিথ্যা? ঘোল কে খাওয়াচ্ছে সেটা বুঝতে পারছি। আপু বিশ্বাস করো, আমাকে ফাঁসানো হয়েছে। তোমার কসম, আমি এমন কিছু করিনি। তুই আমার কসম খাবি না? বিশ্বাস করব তাও আবার তোকে? ওই ছবিগুলো তাহলে মিথ্যা? আপু এগুলো এখন এআই দিয়ে বানানো যায়, তুমি জানো না? ডাইনি এগুলা ছবি তুলো কখন? এখন ডিজিটাল যুগে কত কিছু করা যায় জানো না? আর সত্যি রিলেশন থাকলে তোমাকে বলতাম না, বা এত করে বলছে তখন স্বীকার করতাম না। না না ভাবি, আপনার ভাই আপনাকে মিথ্যা বলছে। তাদের রিলেশন আছে কয়েক মাস থেকে, তাদের রিলেশন চলছে, আমি তার সাক্ষী। শলের করে শলি, আমি এবার তোর কি করলাম যে আমাকে ফাঁসাচ্ছিস? তোর কখনো ভালো হবে না। আজকে যত রকমের অভিশাপ আছে দিব। তোর পর বিধবা হবে, তোর বাচ্চা ল্যাংটা হয়ে জন্মাবে, তোর পর তোর উপর অত্যাচার করবে। আপু এইসব কিছু মিথ্যা। যা বোঝার বোঝা হয়ে গেছে। এই, তুই ওরে টেনে বাসার ভিতরে নিয়ে আয়। কেন? বাসার ভিতরে গিয়ে কি করব? তোর বিয়ে দেব তাই? তুই আমার ননদকে বিয়ে করবি? না, আমি তোমার ননদকে বিয়ে করতে পারবো না। ওই ডাইনিকে বিয়ে করলে আমি শেষ হয়ে যাব। আপু বিশ্বাস করো, আমাদের মধ্যে কোনো রিলেশন নেই। সব ওই প্ল্যান করে ফাঁসাচ্ছে আমাকে। এত কথা শুনতে চাই না। চাচ্ছিলাম না ঘরে ঘরে এমন কিছু না হোক, কিন্তু এখন আমার সংসার বাঁচাতে করতেই হবে। আয় তুই আমার সাথে। না, হাত ধরে টানতে টানতে আমাকে বাসের ভিতর নিয়ে এলো। সবাই কত কি বলছে। শালা আমার সাথে তার রিলেশন আছে আর আমিই জানলাম না। আমার অনেক কান্না পাচ্ছে, আমার জীবন তেজপাতা হয়ে যাবে। হুজুর এসে বিয়ে পড়িয়ে গেল, জোর করে বিয়েটা দিয়ে দিল। আপুর রুমে এলাম, আমার কান্না পাচ্ছে। আমার এখন কি হবে? হ্যাঁ এমনি আমার জীবন তেজপাতা করে রেখেছে, এখন তো আরও জ্বালাবে। আম্মু গো। বাচ্চা ছেলের মতো এমন কান্না করছিস কেন? প্রেম করার আগে মনে ছিল না? এখন মরা কান্না জুড়েছে। আমি এখনো বলছি আমাদের কোনো রিলেশন ছিল না। পাল, তোমরা আমাকে জোর করে বিয়ে দিলে, আমি এই বিয়ে মানি না। এইসব বলে কাজ হবে না, কবুল বলে নিয়েছিস। তোমরা তো জোর করে কবুল বলিয়েছো। এখন এমনভাবে কান্না করিস না তো, লোকে দেখলে কি বলবে? আমার ননদ কি খারাপ? আমি কি করব? তোমার প্রশ্নটাই ভুল। প্রশ্নটা হবে আমার ননদ ভালো কি খারাপ, মানে ওর 14 গোষ্ঠী খারাপ। এই তুই একদম আমার শ্বশুর বাড়ি নিয়ে কথা বলবি না। 14 গোষ্ঠীর মধ্যে আমি আমার মেয়ে সবাই পড়ে। তুই বলছিস আমরা মা মেয়ে খারাপ? রিপিট।
কি রে, কি হয়েছে? আর তুই এমন বাচ্চা মানুষের মতো কান্নাকাটি করছিস কেন? আমার সাথে তোমরা মোটেও ঠিক করলে না, বললাম না ওই ডাইনি খচ্চন্নির সাথে আমার রিলেশন ছিল না, আমাকে ফাঁসিয়েছে। এমনভাবে বলতে হয়? আনিশা এখন তোর বউ। আমি বউ হিসেবে মানি না, ডাইনি আমাকে ফাঁসিয়ে বিয়ে করলো। আহ, এমনভাবে কান্না করছিস কেন? এখানে কান্না করার কি আছে? বিয়ে তো ভালো জিনিস। আমি এই বিয়ে মানি না, ওই ডাইনিকে বউ হিসেবে মানি না, আমাকে ফাঁসিয়ে বিয়ে করলো, আমাকে এখন জ্বালিয়ে মারবে। এমনি ওর অত্যাচারী অতিষ্ঠ, আর এখন তো বিয়ে হয়ে গেল। আম্মু গো, আমার কি হবে গো? অনেক দিন আমার হাতে মাইর খাসনি। আমার হাত সুরসুর করছে। কখন তোকে উদম কেলানি দিলাম কি দিলাম? যদি আমার হাতে মাইর না খেতে চাস তাহলে চুপ করে থাক। আমার বিয়েতে আসাই ভুল হয়েছে, আমি বাসায় গেলাম, থাকবো না এখানে। বেচারা তাকে ইচ্ছে মতো গালি দিচ্ছে। এইবার বুঝি কেন সেদিন ছবিগুলো তুলিয়েছিস। আগে বলিসনি তো তুই আকাশকে ভালোবাসিস। যখন বিয়ে ঠিক হলো তখন উপলব্ধি করলাম যে ভালোবাসি, তাই এমন একটা প্ল্যান করলাম। বেচারা ছোট বাচ্চাদের মতো বসে বসে কান্না করছে। তোকে বিয়ে করতো না, কিন্তু তুই এমন একটা কাজ করলি যে জোর করে তোকে ধরে বেঁধে তোর সাথে বিয়ে দিয়ে দিল। যা পারছে করুক, বেচারা আমার ভয়ে কান্নাকাটি করছে। এমনি ওর জীবন তেজপাতা করে দিই। এখন বিয়ে হলো, এখন কি করব না করব সেই ভয়েই কান্না করছে। কিন্তু দামরা এই বয়সে ছোট বাচ্চাদের মতো কান্নাকাটি করছে, ওকে কি বলবে? ছোট বাচ্চাই তো। হ্যাঁ, পেলে পুষে দুধ খাইয়ে বড় কর। আর কি করবি তুই? দূরে যা তুই। আচ্ছা চল দেখে আসি কি করে। এখন গিয়ে করবি না কিছু করতে পারবি? না, কিছু হবে না। গিয়ে লাভ হবে না। এখন না হোক, রাতে তো হবে। তুই শুধু বাইরে গিয়ে দেখ, তোর পাপ ভেঙে দেব। তোমার বাসায় আর জীবনেও আসবো না। আমার বাসা না এলেও তোর শ্বশুরবাড়ি তো তোকে আসতেই হবে। তোর শ্বশুরবাড়ি আসা মানে আমার বাড়ি আসা। এসব বলে লাভ হবে না, সব কিছু মেনে নে। বিছানায় শুয়ে গেলাম, ইচ্ছা মতো মনে মনে গালি দিলাম। শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছে জানি না। কারো ডাকাডাকিতে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি তাবাসুম আর তার আরও বান্ধবী। উঠেই বললাম, আপনারা জীবনেও ভালো হবেন না, বলে দিলাম। আহা, রেগে যাও কেন? আমি আবার কি করলাম? আমার সাথে ওই ডাইনির রিলেশন ছিল, এমন ডাহা মিথ্যা বলতে পারলেন? এইসব মিথ্যা বলাই যায়? আর যখন হাতে টাকা গুঁজে দিয়েছে তখন তো আরও উল্টাপাল্টা বলতে পারবো। ফিজিক্যাল হয়নি, কিন্তু এটাও বলে দিতাম। আপনার উপর ঠাডা পড়ো, আমাকে ফাঁসিয়ে দিল। তার না বয়ফ্রেন্ড ছিল, তাহলে আমাকে ফাঁসালো কেন? তুমি কি বোকা, না বোকার ভান ধরছো? বোকা হতে যাব কেন? তুমি সত্যি বোকা, একটু কম বুঝো। তোমাকে পছন্দ করে তাই তোমাকে এমনভাবে ভাসিয়ে বিয়ে করেছে। আর তোমার সাথে যেমন করে অন্য ছেলেদের সাথে এমনভাবে কথা বলে না। আপনার কথা বিশ্বাস করি না। তখন মিথ্যা বলেছেন, আবার এখনও মিথ্যা বলছেন। নিশ্চয় এটার জন্য টাকা নিয়েছেন। আমাকে টাকাটা দিচ্ছে কেন? কেন দিয়েছে? কেন এমনভাবে তোমাকে ফাঁসিয়ে বিয়ে করলো? তার বয়ফ্রেন্ড থাকলে কি তোমাকে এমনভাবে বিয়ে করতো? সে তো বিয়ে বন্ধ করতো না। যদি তার বয়ফ্রেন্ডের জন্য এমনভাবে বিয়ে ভাঙতো তাহলে একবারই ভেঙে দিত, তোমার সাথে বিয়েতে বসতো না। আল্লাহ তোমাকে কি জন্য ব্রেন দিয়েছে বুঝলাম না। কাজে না লাগাতে পারলে খুলে রেখে দাও। এর কঠিন প্রতিশোধ নিব। আমাকে অমন এক ডাইনির হাতে ফাঁসিয়ে এখানে জ্ঞান দেওয়া হচ্ছে। এ দেখি ভালো ঘাটতেরা। এই সব নিয়ে তোমার সাথে আমার কথা বলাই হবে। এখন খেতে চলো। আমি টাকা পয়সা দিতে পারবো না, আগেই বলে দিয়েছি। এতে আপনি আমার স্যান্ডেল চুরি করেন অথবা ধরে বেঁধে রেখে দেন। আর যে মেইন হর্তাকর্তা সে তো আমার আপু, সে বসবে। চলেন, রোস্ট মিস করবে কে? পেটুক। সে আপনি যাই বলেন। আপুর ওয়াশরুমে এলাম, এসে চোখে মুখে পানি দিয়ে বেরিয়ে এসে যাব। তখন দুলাভাইকে দেখে বললাম, আমার সাথে চলেন। আমি কেন? তোমার সাথে থাকবে তোমার বন্ধু অথবা দুলাভাই। তো আপনি আমার কি? আর আমার বন্ধু কোথা থেকে এখানে আসবে? সবাই মিলে আমাকে ফাঁসিয়ে দিয়ে বলে সাথে বন্ধু থাকবে। এখানে আমি বিয়ে খেতে এসেছিলাম, বিয়ে করতে না। ওইসব বুঝি না। আপনি আমার সাথে চলেন। এই বাসায় এখন আর কাউকে বিশ্বাস করি না, ওই ডাইনিদের কাউকে না।
মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে আবার ফাঁসিয়ে দেবে। তারই তো শিষ্য। আমি মেয়ের ভাই, আমি কিভাবে যাব? এতক্ষণ ভাইয়ের দায়িত্ব পালন করেছেন, এখন দুলাভাইয়ের দায়িত্ব পালন করবেন। আরে সত্যি বলছি, আমরা কিছু করব না। বিশ্বাস? তাও আপনাদের করব? কখনোই না। দুলাভাই না গেলে বুঝতেই তো পারছেন, ওই যে সেদিন মনে আছে, আপুকে সব বলে দেব। এমনভাবে ভয় দেখানোর কি আছে? কি জন্য যে সেই দিনই ওই মেয়ের সাথে কথা বলতে গিয়েছিলাম? আচ্ছা চলো, তোমার মতো একটা শালা থাকলে শত্রুর প্রয়োজন পড়বে না। ভাইয়াকে বগল দাবা করে পাশের রুমে নিয়ে এলাম, এসে দুজনে খেতে বসলাম। তুমি ওখানে কি করছো? বাইরে তোমার কত গাছ আছে, ঠিক আছে? সব দায়িত্ববাদ এখন দুলাভাইয়ের দায়িত্ব পালন করতে হচ্ছে, এছাড়া আমার উপায় নেই। কিন্তু তোমাকে এখানে নিয়ে এলো কেন? ভাবি, আপনার ভাই বলেছে আমরা নাকি তাকে আবার ফাঁসিয়ে দিব, তাই ভাইয়াকে নিয়ে এলো। ভাবছিলাম কিছু নেব না, কিন্তু এখন তোমাকে দেওয়া লাগবে। এখন দুলাভাইয়ের দায়িত্ব পালন করছো না তো হাত ধোয়ানি থেকে বাকি সব খরচে টাকা দিয়ে দাও। সব কিছু আমার টাকা দিয়ে কেনা, তাই এখানে কোনো লেনদেন হবে না। আর টাকা নিতে গেলে এই মাসের 32 তারিখে দেখা করিও। বললাম না, এই মাসের 32 তারিখে দেখা করিও। কষ্ট করে রান্না করেছি, আরও অনেক কাজ করেছি, এত কিছু বুঝি না। টাকা লাগবে। এখন তুমি দুলাভাইয়ের দায়িত্ব পালন করছো, সেটা করো। বউয়ের ভাই হবার চেষ্টা করিও না। আর পেতে না দিলে উঠতেই চলে যাব এই শালা। চলো। আপনার যাবার ইচ্ছা থাকলে যেতে পারেন, আমি এইসব ছেড়ে যেতে পারবো না। আমি খেয়ে তারপর যাব। দুজনে ঝগড়া করেছেন করেন, আমার তো ভালোই লাগছে। আকাশ বোকা, জানতাম না তো। আর একটু জেদি আর ঘাটতেরা, কিছু বললে বুঝতেই চায় না। তোর এসব মনে হলেও কিন্তু আসলে মিচকে শয়তান মনে হচ্ছে, সাদাসিধে, কিন্তু শয়তানের নানা। তোকে দেখলে তো যে সে এমন, কিন্তু সে এমন না। কে জানি। তুমি কি টাকা দিবা না? তুমি কি টাকা দিবা না দিবা না সেটা বলো। না, আজকে সারাদিন খাওয়া বন্ধ করে রাখবো। পারবো না, কারণ এখন দুলা ভাইয়ের দায়িত্ব পালন করছি, একটু পরে বড় ভাইয়ের দায়িত্ব পালন করব। এই সব বলে লাভ নেই, এখন না জ্বালিয়ে খেতে দাও। কাজ আছে বুঝো না? কাজী এখনও এলো না কেন বুঝলাম না। খাওয়া দাওয়া শেষ করে উঠে আপুর রুমে এলাম, এসে আবার শুয়ে গেলাম। একটু পরে বলল কাজে এসেছে, তাই যেতে হলো। বিয়েটা রেজিস্ট্রি হয়ে গেল। বিকেলে ভাইয়া খাতা কলম নিয়ে আসেন। খাতা কলম কি হবে? আমার কি কি লাগবে লিখবেন? নিজে ওর বোনকে ছাড়া আর কিছুই দেয়নি, আবার নিজে নিবে? আমি দেইনি বলে আমি নেব না সেটা তো বলিনি। একটা 4 হুইলার লাগবে, ঘরের আসবাবপত্র, একটা B6। এইসব কি বলছিস? আমরা শালাদুলা ভাই, এর মধ্যে আপনি মাথা দিচ্ছেন কেন? শুধু শুধু মাথা দিতে আসছে। তোরা কে কার শালা আর কে কার দুলাভাই? তোমাকে ভাবি ডাকবো না আপু ডাকবো আগে সেটা বলো। আপু বলবি। এবার থেকে তুই এই বাসায় আসিস, তোর জন্য কচু রান্না করব, কুমড়ো রান্না করব, টাকি মাছ, পাঙ্কাস মাছ, এইসব রান্না করব। আসবো না। আজকে যে সর্বনাশটা সবাই মিলে করলো, আমার জন্মের শিক্ষা হয়ে গেছে। ভুলেও এই দিকে আর পা দিব না। এই যে বাঁশের চারা নিয়ে যাচ্ছি, লাগাবো। এখন একটা বাঁশের ঝাড় হবে, যেটা আমার নিত্যদিনের খাবার হবে। বাইরের খাবার আর খাওয়া লাগবে না। আমাকে বাঁশ বলা আছে? ঠিক আছে, আজকের পর থেকেই বাঁশই চলবে। আনিশা, দেখো আমার ভাইটাকে এমনভাবে ভয় দেখাও না। এমনিতেই বেচারা তোমাকে ভয় পায়, আর তুমি আরও ভয় দেখাচ্ছ। আমি বাসায় গেলাম, এখানে আর এক মুহূর্ত না বলেই হাঁটতে লাগলাম। সবাই মিলে হাসছে, জীবনটা বাঁশবাগান হয়ে গেল। আরে, বউ নিয়ে যাবো না? বিয়ে করে বউকে কেউ এমনভাবে কেউ ফেলে রেখে যায়? লাগবে না আমার বউ। বাসা থেকে বেরিয়ে বাইকের কাছে এসে স্টার্ট দিতেই এসে বাইকের পেছনে উঠে বসে 2 হাত দিয়ে জড়িয়ে ধরলো। নির্লজ্জ পেহা, এত মানুষের সামনে কিভাবে ধরছে? আমার সাথে কি? হ্যাঁ, তুমি যেখানে আমি সেখানে। আচ্ছা চল, বিলের পাড়ে গিয়ে ফুচকা খেয়ে আসি। এই ফুচকা খেতে গিয়ে সেদিন সর্বনাশ হয়েছে। সেদিন না খেলে এমন হতো না। চালিয়ে চলে এলাম। বাড়ির রাস্তা আসার আগেই বললাম, যা বলছি করো, নাহলে কিন্তু বাইক থেকে লাফ দেবো। থুর দূর। বাইক ঘুরিয়ে বিলের কাছে এলাম। এটা ছোট্ট একটা স্পট, এখানে অল্প কিছু মানুষ বিকেলে একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে। এসে বাইক থামাতেই নেমে গেল। আমি নেমে বললাম, আমি 1 টাকাও দিতে পারবো না। আমি কি সাথে করে টাকা নিয়ে এসেছি নাকি? তোমার কাছে কিছু নেই, একদম হাত খালি? আমি কি সাথে টাকা নিয়ে এসেছি নাকি? আমার কাছে কিছু নেই, একদম হাত খালি। আমি আমার ফোনটা নিয়ে আসিনি।
আশেপাশের মানুষগুলো কেমন করে যেন দেখছে, হয়তো ভাবছে বিয়ের আসর থেকে মেয়েটাকে উঠিয়ে নিয়ে এসেছি, কিন্তু তারা তো আর জানে না এই বাসটা নিজে থেকে আমার কাছে এসেছে। ফুচকাওয়ালা ফুচকা দিল, ডাইনি গিলতে শুরু করলো। আজকে বেশি খাওয়া যাবে না, বিল দিয়ে দাও, একটু ঘুরি তারপর বাসা যাবো। আমি এখানে বসছি, আপনি যান, গিয়ে ঘুরে ফিরে নিচে গিয়ে আসেন। না থাক, প্রয়োজন নেই। দেখছো সবাই কেমন করে দেখছে? বউ সাজে সেজে এখানে এসে খাচ্ছেন, ভিডিও করলে তাও বলতো যে হয়তো প্রতিবন্ধী, বিল দিয়ে দিতাম। নদীর পানি ঝিকঝিক করছে, দেখতে ভালোই লাগে, তাই হাঁটতে হাঁটতে বিলের পাশে এসে বসলাম। আনিশা পাশে বসলো, পাশে বসে বলতে একদম পাশে। তোমার ফোন কোথায়? ফোন কি হবে? ছবি তুলবো, ফোন নিয়ে আসিনি তাই বললাম, নাহলে কি বলতাম। ফোনটা বের করে লক খুলে দিলাম, ফোনের ফ্রন্ট ক্যামেরা অন করে বলল, এদিকে তাকাও। তাকাও না। আমি পানির দিকে তাকিয়ে আছি, দিল চিমটি। আমি চিৎকার করতেই ছবি তুলতে শুরু করেছে। ওনার দিকে রেগে তাকালাম, তাও ছবি তুলে যাচ্ছে। ওনার এই জিনিসটা ভালো লাগে না, একবারে জ্বালিয়ে দেয়। দেখো কতগুলো ছবি তুলেছি। আপনি দেখেন, আমার দেখার ইচ্ছে নেই। এক নজর দেখো, এমনভাবে রাগ করছো কেন? আচ্ছা কয়েকটা ছবি তুলে দিবা, আমি নিচে নামছি। প্রয়োজন নেই, যদি পড়ে যান তখন একটা ঝামেলা হবে। সব থেকে ঝামেলা হবে পড়ে গিয়ে যদি ভিজে যান তখন। এগুলো শাড়ি ভিজে শরীরের সাথে লেপটে যাবে। ঠিক বলেছ, সাবধানতা অবলম্বন করা ভালো, কিন্তু আমার যে এমন সাজে ছবি তুলতে ইচ্ছে করছে, তাও না। ওই জায়গায় চলেন, ওখানে পিচ্ছল জায়গা নেই। উঠে বেশ কিছু ছবি তুললাম, ছবি তুলে ওখানে ঘাসের উপর বসে গেলাম। আনিশা পাশে বসলো, কাঁধে মাথা রাখলো। এমনভাবে বিয়ে করার কারণ কি? তোমাকে আমার ভালো লাগতো, কিন্তু ভালোবাসি কিনা জানা ছিল না। কিন্তু যখন আমার বিয়ে ঠিক হলো তখন উপলব্ধি করলাম আমি তোমাকে ভালোবাসি। একে বিয়ে ঠিক আর এদিকে ভালোবাসা ফিল করা, পড়লাম মাইন্ড কাট চিপাই। এদিকে বরকে বাসার সবার পছন্দ, আমিও হ্যাঁ বলে দিয়েছি। বিয়ের দিন তারিখ বাদে সব কিছুই ফাইনাল। বাসায় বলতেও পারছি না যে বিয়ে করব না, আর এটাও বলতে পারছি না আমি অন্য একজনকে পছন্দ করি। একটা প্ল্যান করলাম যে তোমার সাথে ফটোশ্যুট করব। তাই ওই সেদিন আর কি তোমার এতটা পাশাপাশি থাকা। আগে পিক দিলে আগে বিয়েটা ভেঙে যেত, আবার অন্য জায়গায় ছেলে দেখতো, কিন্তু তোমাকে পাওয়া যেত না। তাই ঠিক করলাম বিয়ের দিন বিয়েটা ভেঙে দেবো। যেই ভাবা সেই কাজ। তাবাসুমের মাধ্যমে ওই ছেলের কাছে আমাদের ভিডিও আর ফটো পাঠিয়ে দিই। ছেলেটা ভাইয়াকে ফোন দিয়ে সব বলে, আর ভাইয়া আমার কাছে এসে বলে, তারপর বাকিটা ইতিহাস। আপনার উপর ঠাড়া পড়ুক, শয়তানির একটা লিমিট থাকে, কিন্তু আপনি সেটা ক্রস করেছেন। সে যাই হোক, কেমন শীত শীত পড়ছে না? ঠান্ডা পড়েছে তো শীত করবে না তো গরম লাগবে। আব্বু ফোন দিয়েছে তাই রিসিভ করলাম। আব্বু কিছু বলার আগেই বললাম, বিলের পাড়ে এসেছে, কিছুক্ষণ পরে বাসায় আছি। আর কিছু? বললি বাসায় যাবি, কিন্তু বাসায় এসেই দেখি তোরা কেউ নেই, তাই ফোন দিলাম। আচ্ছা ঠিক আছে, খুব দেরি না করে তাড়াতাড়ি বাসায় চলে আসিস। ঠিক আছে ঠিক আছে। ফোন কেটে দিয়ে চুপচাপ পানির দিকে তাকিয়ে থাকলাম। সূর্য ডুবতে শুরু করেছে, 5টা বেজে গেছে, সূর্য তো ডুববেই। আমার চাওয়াটা কি অন্যায়? মানুষ চাইতেই পারে, তবে কিছু কিছু জিনিস ভেবেচিন্তে চাওয়া উচিত। চাইলে সবাই সব কিছু দিয়ে দিবে এমন নয়। আপনার উচিত তার মনের অবস্থা বা সেটা দেবে কি দেবে না সেটা বিবেচনা করে চাওয়া। তা বুঝলাম, আমি সব কিছু বুঝেই চেয়েছি, আর যদি না পাই তাহলে জোর জবরদস্তি করে নেব, আর যা পাবার পেয়ে গেছি, বাকিটাও হয়ে যাবে। দেহ পাবেন কিন্তু মন পাবেন না। আমার দেহটাই চাই, মন দিয়ে কি হবে? আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমায়। মানুষ ভালো হলেই তো মন ভালো হবে, চোখ ভালো হবে। যে যেমন সে তো তেমনি ভাববে। তুমি একদম আনরোম্যান্টিক। এত রোমান্টিক হয়ে কি হবে? আমার জীবন তেজপাতা হয়ে গেল, আর এই আসে রোমান্স নিয়ে। ফোনটা বেজে উঠলো, ফোনের দিকে তাকিয়ে দেখি নোমান ফোন দিয়েছে। রিসিভ করতেই, কিরে এখনো কি বিয়ে বাড়ি থেকে আসিস নে? ছাড়ো না, আমি দুষ্টুমি করো কেন? ছাড়ো না। এই শালা লুচ্চা কোথায় তুই? কোন চিপায় বসে কোন মেয়ের সাথে ফষ্টি নষ্টি করছিস? তোর চরিত্র এমন জানা ছিল না। তীব তোর বিশুর উপর লাথি। পাশে আনিসাপও বসে আছে, এমনি তোকে শুনিয়ে এইসব বলছে।
সে থাকবে তার বরের বাসায়, কিন্তু তোর সাথে কি করছে? আমাকে ফাঁসিয়ে আমার গলায় ঝুলে গেছে, নিজে বিয়ে ভেঙে বলে আমার নাকি তার সাথে রিলেশন আছে, দিয়ে আমার গলায় ঝুলে গেল। শালা, আমি রিলেশন করে অথচ আমি নিজেই জানতাম না। কংগ্রাচুলেশন বন্ধু বাঁশবাগানের, তোর তো খালি লাগ গেয়া, হা 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 হা। খুব হাসি পাচ্ছে। রাগ পঞ্চত ফোন। রাগে ফোন কেটে দিয়ে বললাম, এবার বাসায় চলেন। আর একটু বসে থেকে সন্ধ্যা পড়ে যাবে। কিছু বললাম না, চুপচাপ বসে থাকলাম। একটু পরে আজান দিতে ওখান থেকে উঠে চলে এলাম। বাইকে উঠে বসতেই আনিশা উঠে পেছনে বসে কাঁধে মাথা হাত রাখলো। একটু পরে বাসায় চলে আসি। এসে চেঞ্জ করে বাইরে এসে বললাম, তোর কি খাওয়া ছাড়া কোনো ধান্দা নেই? যখনই দেখি তোর মুখে কিছু না কিছু আছে। একটু পরে বাসায় চলে আসি। এসে চেঞ্জ করে বাইরে এসে বসলাম। আমি কি তোমার ঘরে খাচ্ছি? আমি খাচ্ছি আমার বাপের, আর আমি খেলাম তো তোমার কি সেটা বলো। কখন যে আমার কাছে মায়ের খাবি ঠিক নেই। আচ্ছা, বাজারে গিয়ে ফুল কিনে নিয়ে আয়। তোর দুলাভাই আসলে নিয়ে আসতো, কিন্তু আজকে আসবে না, আগামীকাল আসবে। কোথাও যেতে পারবো না। আর ফুল দিয়ে কী হবে? বাসর ঘর সাজাবো। তার প্রয়োজন নেই। আর কিছু না বলে আমার ফোনটা নিয়ে নিল। লক খুলে দে। তোকে যা বলছি কর না। লক খুলে কী হবে? লক খুলে দিতেই কাকে যেন ফোন দিল। তারপর ফুল নিয়ে আসার জন্য বলল, আর বলল টাকা বাসায় আসলে দিয়ে দেবে। তারপর আমাকে ফোন দিয়ে চলে গেল। দেখি নোমানকে ফোন দিয়েছিল। টিভি অন করে গোপাল ভাঁড় দেখতে শুরু করি। একটু পরে আনিসা এসে পাশে বসে বলল, রিমোট দাও, একটু নাটক দেখি। কিছু বললাম না। রিমোট দিয়ে উঠে ছাদে এলাম। দেখি সুন্দর চাঁদ উঠেছে। একটু শীত করছে, তাও দড়ির খাটলা পেরে শুয়ে গেছি। এমনভাবে ইগনোর করছো কেন? কোথায় ইগনোর করলাম? আপনি রিমোট চাইলেন, দিয়ে দিলাম। আগে তো দিতে না, আগে ঝগড়া করতে, কিন্তু আজকে একদম ভিন্ন। আগের দিন ছিল একরকম, এখন হয়েছে একরকম। বউ যা বলে অক্ষরে অক্ষরে পালন করতে হয়। আগে তো বউ ছিলেন না, কিন্তু এখন হয়েছেন। তো কি হয়েছে? তুমি এখন আমার সাথে ঝগড়া করবা? মারামারি স্কিপ করতে হবে? এমনি ঝগড়া করলেই হবে। এখানে এমনভাবে শুয়ে আছো কেন? অল্প অল্প কুয়াশা পড়ছে তো। চাঁদ আমার ভালো লাগে, তাই শুয়ে আছি আর চাঁদ দেখছি। থাকলে বসেন, আর না হলে নিচে যান। আমি পাশে শুয়ে যাই। জি না, এখন নিচে যান। থুর ঠান্ডা লাগে। উঠে চলে এলাম নিচে। এসে আবার টিভি দেখতে শুরু করি। টিভি দেখতে দেখতে নোমান আসে। শালা, তোমার হাসি আমি পরে বের করব। আমার ঘরে গিয়ে বাসর ঘর সাজানো শুরু করে। রাতে খাবার সময়, আপু এটা ঠিক হয়নি, দুপুরে আমাকে আপু এটা ঠিক হয়নি, দুপুরে আমাকে ডাকুনি, দুপুরে তো আমাকে ডাকতে পারতে। তোমাকে তোমার বন্ধু যদি না ডাকে তাহলে আমরা কি করতে পারি? কত টাকা খরচ হয়েছে? 2000 টাকা। সত্যি 2000 না কম? সত্যি 2000। এত কষ্ট করে বাজারে গিয়ে নিয়ে এলাম, ঘর সাজিয়ে 500 টাকা দিবা না? আচ্ছা, 100 টাকা বেশি নিয়ে নিস। যাওয়ার সময় 2100 টাকা নিয়ে যাস। এই জন্য 1500 টাকার জিনিস দিয়ে 2000 বলেছি, জানতাম কিপটা। খাওয়া শেষ করে রুমে এলাম। একদিনের মধ্যে সব কিছু ব্যবস্থা করলো। মামা এসেছিল, তাকে নিয়ে সব কিছু করেছে। রুমে এসে গেঞ্জি খুলে কম্বল জড়িয়ে ধরে শুয়ে ফোন দেখতে শুরু করি। আনিশা দরজা লাগিয়ে হাতে 1 গ্লাস দুধ নিয়ে এলো। এনো দুধ খেয়ে নাও, গরম গরম খেয়ে নাও, নাহলে ঠান্ডা হয়ে যাবে। এমনভাবে আমার দিকে তাকানোর কি আছে? আপনি খেয়ে নেন। মনে মনে বললাম, আমি তো অন্য কিছু খাবো না, মানে ওই আর কি। সত্যি সত্যি খেয়ে নিল। পাশে শুয়ে আমার কম্বল ধরে টানাটানি করছে। ছেড়ে দিতেই কম্বলের ভেতর ঢুকে গেল। কম্বল খুব মোটা না চিকন, এই হালকা শীতে এটা পারফেক্ট। আচ্ছা, গিফটকে আনবক্স করবা না? কেন? আমার বড্ড আনইজি ফিল হচ্ছে। এইটা আগে থেকেই নির্লজ্জ বেহা, এর যে একটু লজ্জা শরম নাই জানি। মাথা ঘুরিয়ে বললাম, না থাক, তার প্রয়োজন নেই। তাই না? আচ্ছা, আপনি যে আমার সাথে আছেন, আপনার বাসার লোকজন কিছু বলবে না? মানে কি যে আর বলবো। আরে, মন যা চাচ্ছে বলে দেন। আমার কাছ থেকে ফোন নিয়ে পাশে রেখে দিল। আমার উপর একটা পা তুলে দিল। আমার শরীর তো কেমন কাঁপছে। আমার কেমন যে লাগছে আমি নিজেই বুঝতে পারছি না। আমার উপর উঠে আমার দিকে তাকিয়ে আছে, চোখে লালসা ভরা। বেশ হর্নি হয়ে গেছে বোঝাই যাচ্ছে। মনে হচ্ছে আমাকে খেয়েই ফেলবে। মুখটা ধীরে ধীরে আমার দিকে নিয়ে আসে। আমার ঠোঁটে ঠোঁট ঠেকেছে, ঠোঁট কামড়ে ধরল। হয়তো দাঁত বসিয়ে দিয়েছে, কারণ অল্প ব্যথা করছে। অদ্ভুত এক অনুভূতি। এরপর
চুষতে শুরু করলো। পাগলের মতো চুষে যাচ্ছে। আমিও রেসপন্স করলাম। ভালো লাগাটা আরও বেড়ে গেল। আমার ওপর থেকে নামিয়ে ঘুরিয়ে আমি ওনার ওপরে উঠলাম। ঠোঁটের ওপর ঝাঁপিয়ে পড়লাম, ঠোঁট ছেড়ে দিয়ে কাঁধে। বাকিটা ইতিহাস। এই শীতে এত গরম কিছু ভালো হবে না, না পড়লেও কিছু বেরিয়ে যাবে। বেশ কিছুক্ষণ পরে জড়িয়ে ধরে আছি। বাপরে, এটা মোটেও সহজ নয়। শালা, যে শালা বলে প্রথমবার 2 মিনিটের বেশি পারে সে নিশ্চয়ই বড় একটা কুলবাজ, অথবা পুরুষ, না হয় সে মহাপুরুষ। এত কি চিন্তা ভাবনা করা হচ্ছে? কিছু না, এখন উঠতে পারবো না। পাশে টেনে কোলবাসের মতো করে জড়িয়ে ধরলাম। পরের দিন সকালে চুপচাপ বসে আছে। 2 দিন পর শোনো না, ন্যাকামি না করে যা বলার বলে দেন। এত ন্যাকামি করার কি আছে? মাঝে হাত দিয়ে রাগি দিশিতে আমার দিকে তাকিয়ে আছে। পেটের ওপর থেকে কাপড় সরে আমার সামনে দাঁড়ালো। নাভের দিকে নজর গেল। এই শয়তান মেয়ের আর কোনো কাজ নেই। বুকের ওপর থেকে কাপড় সরিয়ে চুলগুলো মাথায় খোপা করলো। থুর, জীবনটা বাঁশবাগান করে দিয়েছে এই কয়েকদিনে। কি হয়েছে? এমনভাবে ডাকার কি আছে? একটু ঘুরতে নিয়ে চলো না। এই 3 দিন এই বাসা থেকে ওই বাসা, ওই বাসা থেকে এই বাসা, এত ঘোরাঘুরি করেও হয়নি। এখন আবার কোথায় ঘুরতে নিয়ে যাব? মন চাইছে কোথা থেকে ঘুরে আসি। এখন ব্লাউজ ছাড়া আর কিছুই নেই। ভালো করে তাকিয়ে দেখলাম। বাহ, বেশ হট আছে, মানতেই হয়। ক্রাশ খেয়ে গেলাম। এমনভাবে তো দেখিনি। এই 2 দিনে সামনে দাঁড় করিয়ে দেখাই হয়নি। উঠে দাঁড়ালাম। তারপর ওনার সামনে এসে হাঁটু গেড়ে বসে 2 হাত 2 কোমরে রাখলাম। তারপর নাভির দিকে তাকিয়ে আছি। এক হাতের আঙ্গুল ওর নাভিতে ঢুকিয়ে দিলাম। আনিশা কেঁপে উঠল। হাত সরিয়ে চুমু দিলাম। ভাগ্যিস দরজা লাগানো আছে, না হলে রোমান্স করার দফা রফা হয়ে যেত। উঠে কাপড় তুলে পেঁচিয়ে ঠেলতে ঠেলতে দেয়ালের সাথে চেপে ধরলাম। মাথায় একটা কিল দিল। যা বলেছি সেটা না হয় এইসবই হচ্ছে। 2 হাত ধরে দেয়ালের সাথে চেপে ধরে বললাম, চলেন, এখন অন্য কোথাও থেকে ঘুরে আসবেন। যা বলছি তা শোনো না, না হলে ভালো হবে না বলে দিলাম। হাত ছেড়ে দিয়ে কোমর ধরে আমার সাথে চেপে ধরলাম। ভালো হচ্ছে না কিন্তু। ফোনটা বেজে উঠল। এখন আবার কে ফোন দেয়? থুর থুর, মোটটাই নষ্ট করে দিল। আনিশাকে ছেড়ে দিয়ে ফোনের কাছে এসে দেখি নোমান ফোন দিয়েছে। রিসিভ করে বললাম, বল কি হয়েছে? বিয়ে করতে করতেই বউয়ের আঁচলের তলায় থাকতে শুরু করলি, বাইরে আই বোকাচোদা। ফোন রাখ, আসি। ফোন কেটে গেঞ্জি পরে বাইরে এলাম। আমি বাইরে গেলাম বলেই দরজা খুলে বাইরে চলে আসি। এসে আড্ডা দিয়ে রাতে বাসায়। যখন থেকে এসেছি শুধু রেগে ঘুরে ঘুরে দেখছে। মনে হচ্ছে আমাকে চোখ দিয়ে গিলে খাবে। আনিশা, কিছু কি হয়েছে? এমন রেগে আছো কেন? আমার ছেলের সামনে কিছু রাখলেই জোরে জোরে রাখছো। এমনভাবে রাখলে ভেঙে যাবে তো। এমনভাবে আপনার ছেলেকে মারতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না। যদি পারতাম তাহলে এই সবের উপরেও মানে রাগ উঠতাম না। আমার ছেলে আবার কি করলো? বললাম আমাকে বাইরে নিয়ে যেতে, কিন্তু আমাকে না নিয়ে গেল আড্ডা দিতে। আজকে আপনার ছেলের খাবার বন্ধ। সে দেখা যাবে। উঠে রুমে চলে এলাম। এসে ফোন নিয়ে বসতেই এসে ফোন নিয়ে চলে গেল। কেমনটা লাগে? পিছনে পিছনে আসতেই দেখি রান্নাঘরে ঢুকে গেল। এসে টিভি চুললাম। এসে টিভি বন্ধ করে রিমোট নিয়ে গেল। আল্লাহ, এই কষ্ট আর সহ্য হয় না। 3 দিনই কেমন আমার জীবনটা বাঁশবাগান করে দিয়েছে। উঠে টিভির সুইচ টিপে আবার অন করলাম। ডাইনি এর প্রতিশোধ রাতে নিব। হর্নি করে ছেড়ে দরজা বন্ধ করে ছাদে যাব। আবার এসে টিভি অফ করে দিল। আবার গিয়ে অন করলাম। আব্বু এসে বলল, নিউজ দে। রিমোট নেই, আনিশা নিয়ে গেছে। কেন নিয়ে গেছে? জানি না। উঠে টিভির বোতাম টিপে নিউজ দিয়ে রান্নাঘরে এলাম। আমার ফোন কোথায়? সব সময় ফোন আর ঘোরাঘুরি। পড়াশোনা নেই, গিয়ে পড়তে বস। তুই যাবি না? খুন্তির বাড়ি দিব। বকা খেয়ে রুমে এলাম। এসে বিছানায় ধপাস। ডাইনির ফোনটাও এখানে নেই। এমনভাবে বেশ কিছুদিন চলে গেল। কলেজে কি রে, বিবাহিত জীবন কেমন যাচ্ছে? আনরোম্যান্টিক থেকে থেকে রোম্যান্টিক। কত ইচ্ছে ছিল আমার বর আমার মতো রোম্যান্টিক হবে, কিন্তু না, এখনও আমার উপরে রেগে আছে। আর থাকবে নাই বা কেন? সুযোগ পেলেই তো যাবে। একটুতেই রেগে যাচ্ছে। ভালোই লাগছে অবশ্য। থাক, আর কিছু বলতে হবে না। আহা শোনো না, মেন কথা হচ্ছে বরের মাথা খাওয়ার মজাই আলাদা। খুব ভালো, আমার কপালে বিয়ে নেই, আমাদের কপালে বর নেই। আফসোস করিস না বান্ধবী, এমনভাবে আফসোস করলে চলে? একদিন না একদিন তো ঠিকই হয়ে যাবে।
কলেজ শেষ করে বাসায়, এমনভাবে দিনগুলো যাচ্ছে আর কি। রাতে খাবার সময় ওই 5 জন অপরাধীদের রায় কার্যকর হয়েছে। 5 জনের মধ্যে 3 জনের ফাঁসি আর 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড। ভালো হয়েছে, তাড়াতাড়ি বড়লোক হবার লোভে এখন এই অবস্থা। সব থেকে বড় কথা হলো সব কয়টা নেশাখোর আর জুয়ারি। খাওয়া শেষ করে রুমে এলাম, পড়তে বসলাম, কিন্তু পড়া শেষ করে ফোন হাতে নিয়ে গেম খেলতে শুরু করি। কি মনে হয় কতক্ষণ পড়েছি? 1 ঘন্টা বা 2 ঘন্টা? আরে না ভাই, পাক্কা 5 মিনিট। এর থেকে বেশি পড়তে পারি না, ক্লান্ত হয়ে যায়। আমি 5 মিনিট পড়লে মনে হয় 5 ঘন্টা পড়েছি। এসব কি? একটুও পড়তে বসে না? একটু তো পড়াশোনা করো। বউ আছেন, বউ থাকেন, শিক্ষক বা অভিভাবক হতে যাবেন না। তাই না? তোমার তো আজকে হচ্ছে। আমার দিকে রেগে মারতে আসতেই ধরে কোলে বসিয়ে চেপে ধরলাম। সাহস তো কম না, আমাকে মারতে আসছে। তুমি কি আমাকে ছাড়বে? পিঠে শ্বশুরি দিতে শুরু করলাম। ও হাসতে হাসতে পাগল প্রায়। ছেড়ে দিতেই গলা চেপে ধরলো। মেরে ফেলবেন নাকি? আমি মরলে আপনি বিধবা হয়ে যাবেন। আমার কথা শুনে ছেড়ে দিল। ঘুরিয়ে মুখে ফু দিতে দিতে বললাম, পড়তে ভালো লাগে না। পড়তে ভালো না লাগলে আমি কি করব? পড়তে ভালো লাগে না, মন চায় শুধু শুয়ে বসে দিন কাটাই। পড়াশোনা না করলে চাকরি পাবো কিভাবে? আর চাকরি না করলে বউ বাচ্চা কাচ্চার খরচ কিভাবে চালাবা তুমি? সারা জীবন তোমার বাবার আর আমার শ্বশুর মশাই তো আর খরচ দেবে না। আমার শ্বশুরমশাইয়ের বেশ টাকা পয়সা আছে, ভাবছি টাকা নিয়ে ব্যবসা করব। চাকরি আমার পছন্দ না। যৌতুক নিবা? তোমার বাপে তোমাকে লাথি মেরে বের করবে। না, ধার নিব, তারপর যখন টাকা পয়সা হলে দিয়ে দিব। এইসব অনেকেই বলে, কিন্তু পরে আর ফেরত দেয় না। কেন বাবার কাছে টাকা দাও? ধুর, চাকরি করতে ভালো লাগে না, কিন্তু আব্বু বলে চাকরি করতে। অথচ তার মেয়ের বিয়ে দিল ব্যবসায়ীর সাথে। শালা দোলা ভাইয়ের সাথে কথা বলতে হবে, কি ব্যবসা করা যায় আইডিয়া নিতে হবে। হয় দুলা ভাই বলো, আর না হয় শালা বলো। একসাথে দুইটা বলার কি আছে? ভাইয়ের সাথে কথা বলতে পারো। সম্পর্কে দুইটাই হয়, তাই একসাথেই বলছি। আগে আব্বুর সাথে কথা বলে দেখি। জি, আব্বুর সাথে কথা বলো। পুঁজি তো প্রয়োজন, সেটা ছাড়া তো ব্যবসা করা সম্ভব নয়। আব্বু না দিলে দুলাভাই ওরফে শালার কাছ থেকে নেব। গালে একটা চুমু দিয়ে বললাম, এখন ওঠেন। উঠিয়ে চুপচাপ বসে থাকলাম। এমনভাবে বেশ কিছুদিন চলে গেল। আমি নোমান বসে আছি, তখন একটা ফোন এলো। এই সময়ে আবার কে ফোন দিল? রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? আমি সিমি বলছিলাম। মনে আছে না ভুলে গেছেন? আরে না, ভুলে যাব কেন? সেই রাতের কথা কি ভুলে যাওয়া সম্ভব? যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত মনে থাকবে। 1 মাস হয়ে গেল, এখন পর্যন্ত ঠিক মতো রাতে ঘুমোতে পারিনি। ঘুমালেও ভয় পেয়ে আতঙ্কে উঠি। আচ্ছা, আপনার বন্ধু নাম্বারটা দেবেন? কি ব্যাপার? সামথিং সামথিং? তেমনি বলতে পারেন। আচ্ছা, নাম্বারটা দিয়েন কিন্তু। নাম্বার দিচ্ছি। নোমান তাকিয়ে আছে। নাম্বার দেওয়া শেষ করে বললাম, ওই মেয়ের কথা মনে আছে? ওই মেয়ে নাম্বার নিল, মনে হচ্ছে তাকে পছন্দ করে। আপনার পাশে আছে? জি। এই বিকেলে আমাদের আড্ডা দেওয়া ছাড়া কি আছে? আড্ডা দেন। আচ্ছা ভাই, পরে কথা হবে। জি। ফোন কেটে দিল। আড্ডা দিয়ে রাতে বাসায় এলাম। আগে কত দেরি করে বাসায় আসতাম, কিন্তু এখন তাড়াতাড়ি আসতে হচ্ছে। এই একটা মাসে আমার জীবন কয়লা করে দিয়েছে। রাতে চেয়ারে বসে আছি আর ফোন দেখছি, তখন নোমানের মেসেজ এলো। সিমি আমাকে পছন্দ করে, সিরিয়াসলি বিয়ের কথা বলছে। তার মামারা তাকে বিয়ে দিতে চায়, কিন্তু তার মামারা যেই ছেলেকে তার জন্য পছন্দ করেছে সেই ছেলেকে তার পছন্দ হয়নি। সে চাই তার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে। আমাকে তার ভালো লেগেছে, কিন্তু এতদিন ডিপ্রেশনের জন্য বলেনি, আর তোর সাথে বা আমার সাথে যোগাযোগ করেনি। তার মামারাই এমন ছেলেকে পছন্দ করেছে যে এতটাই বোকা বলার মতো না। সে সন্দেহ করছে তার টাকা পয়সা, তার ধন সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য এমন ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছে। আমাকে বলছে, কিন্তু আমার বাসা থেকে তো মনে হচ্ছে না মেনে নেবে। ওর এমন মেসেজ পড়ে বললাম, মেয়েটা সুন্দর আছে, তোর সাথে মানাবে ভালো। মেয়েটার টাকা পয়সা, বাড়ি, ধন সম্পদ আছে। তোর বাবা মা যদি বোকা হয়ে থাকে তাহলে এমন প্রস্তাব রিজেক্ট করবে। কিন্তু এত তাড়াতাড়ি এইসব করার কারণ বুঝলাম না। তার বাবার ব্যবসা আছে, সেটা আজকে প্রায় 1 মাস থেকে বন্ধ। সেগুলো দেখতে হবে, আর ওর মামা মামি তাকে জোর করছে তাই।
তুই আঙ্কেল আন্টির সাথে কথা বল, আগে বলে দেখ কি হয়, তারপর না হয় কোনো আইডিয়া দিব। আচ্ছা ঠিক আছে, তোর সাথে পরে কথা বলবো। নোমান চলে যায়। আমি চুপচাপ বসে থাকলাম। বেশ অনেকক্ষণ পরে মেসেজ দিয়ে বলে তার মা বাবা রাজি। এমন জিনিস কে হাতছাড়া করে? নোমানের সাথে আর কথা হয়নি। পরদিন দুপুরে নোমানের ফোন এলো। রিসিভ করে বললাম, বল কি হয়েছে? কলেজ থেকে যেতেই ফোন যে। একটা সমস্যা হয়েছে। সিমি আমাকে একটু মেসেজ দিয়েছিল, বলল যে আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি এখানে বন্দি। সম্ভবত ওর মামারা সিমিকে জোর করে বিয়ে দিবে। এখন কি করব? আরে টেনশন করিস না, আমি ওই পুলিশ আঙ্কেলকে ফোন দিচ্ছি। তারপর তোকে বা আমাকে কিছু করতে হবে না। তুই আমাকে ওর মামার বাড়ির ঠিকানা দে। নোমান ঠিকানা দিলে আমি পুলিশ আঙ্কেলকে ফোন দিয়ে সব কিছু বললাম। উনি বললেন যে সিমিকে উদ্ধার করে নিয়ে আসবে আর এখনই পুলিশ পাঠাবে। কার কি হয়েছে? কাকে উদ্ধার করবে? এরে এখন বলো কি হয়েছে? তারপর আনিশাকে সব বলতে হলো। বিকেলে আন্টি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। রেস্ট নাও, তারপর না হয় কথা হবে। আন্টি আমি এতটাও ক্লান্ত না যে শুয়ে রেস্ট নিতে হবে। আমি এখানে বসে বসেই রেস্ট নিতে পারবো। সেদিন রাতে আঙ্কেল কেন সাবধান করেছিলেন এখন ভালোভাবে বুঝতে পারছি। আনিশা থেকে সব কিছু শুনলাম। এখন ওইসব নিয়ে টেনশন করতে হবে না, এখন নিশ্চিন্তে থাকতে পারো। আমি এসে গেছি। তোমাকে আসার পারমিশন দিল কে? তুমি কি জন্য না বলে বাসায় এসেছো? এ বাসায় আসতেও পারমিশন নিতে হবে? এটা কোনো কথা হলো? 1 মাস হলো না আসা, আর এই সেই প্রভাব খাটাইতে শুরু করেছে। কি বললে তুমি? যারা কোথায়? এভাবে ওইটা আবার হাতে করছেন কেন? ঠিক আছে ঠিক আছে, এইবার থেকে পারমিশন নিব। এবার বুঝেছি বন্ধু আমার কেন এত কান্নাকাটি করে। আগে আমি একা থাকতাম, তুমি আসতে সমস্যা হতো না। এখন একটা মেয়ে আছে, আমার বৌমা আছে। তোমার তো জিজ্ঞেস করে বাসার ভিতরে প্রবেশ করা উচিত। জি বুঝেছি, এবার থেকে মনে থাকবে আন্টি। আচ্ছা তোমরা বসে কথা বলো, আমি তোমাদের জন্য নাস্তার ব্যবস্থা করি। তারা কথা বলতে শুরু করে। রাতে খাবার সময় আঙ্কেল আপনি যদি আমার অভিভাবক হয়ে নোমানের আব্বুর সাথে কথা বলতেন তাহলে একটু ভালো হতো। এখন বিশ্বাস করার মতো আর কেউ নেই। আমার চাচারা তো সেই রকমই, আর মামারাও একই রকম, সেই একই রকম হয়ে গেছে। আচ্ছা আমি কথা বলে নিব, সমস্যা নেই। কথা বলতে বলতে খাওয়া শেষ করে রুমে এলাম। এসে চেয়ারে বসে ফোন টিপছি। আনিশা দরজা লাগিয়ে এসেই আমার গলা চেপে ধরেছে। আরে কি হয়েছে? এমনভাবে ধরেছো কেন? আমাকে কি মেরে ফেলার ইচ্ছে আছে নাকি? আমি মরলে তুমি কিন্তু বিধবা হয়ে যাবা। তুমি ওই মেয়ের দিকে ওইভাবে ঘুরে ঘুরে দেখেছিল কেন? আরে আমি তো শুধু শুনছিলাম সিমি কি বলছিল। কেন নিজ দিকে মাথা করে শোনা যেত না? বলো যে মেয়েটাকে তোমার ভালো লেগেছে। আরে কী সব বলো? একটাতেই জীবন বাঁশবাগান, আবার আরেকটা শুধু ভুলভাল চিন্তাভাবনা। বাইরে দুজনে কি করি জানলে কপালে কি ছিল আল্লাহ মালুম। আমি ভুলভাল চিন্তা ভাবনা করছি, আর তুমি ওই মেয়ের দিকে তাকিয়ে ভালো চিন্তা ভাবনা করছিলে, তাই না? চেয়ার ছেড়ে উঠে গলা থেকে হাত সরিয়ে কোমর ধরে আমার সাথে চেপে ধরে বললাম, এত জেলাসি হবার কি আছে? একসাথে আছি, মানুষের দিকে চোখ যেতেই পারে। চোখ যাবে, কথা বলতেই হবে। তুমি চোখ নামিয়ে থাকবা, অন্য মেয়েদের দিকে দেখলে না চোখ তুলে নেব। আর কবে যাবে আল্লাহর ভালো জানে। এই বাসা থেকে গেলেই শান্তি পাবো। কথা ঘোরাতে হবে। আজকে না তোমার পিরিয়ড শেষ হয়ে যাবার কথা। আমার কথা শুনে ছাড়াতে চেষ্টা করতে শুরু করেছে। আহা এমন করছো কেন? হ্যাঁ না শেষ হয়নি, তুমি আমাকে ছাড়বে? আমি দেখে নিচ্ছি। ছাড়াতে চেষ্টা করছে কিন্তু পারছে না, তাই না ছাড়িয়ে বুকে মাথা রাখলো। আমি ছেড়ে বললাম, যাও, কোথায় যাবার জন্য এমন করছিলা? আমার কথা শুনে 2 হাতে আমাকে পেঁচিয়ে ধরলো। কি একটা অবস্থা! তোমার এই শক্তির কাছে আমি কি পেরে উঠি? আচ্ছা শোনো না, আমার বেবি চাই। না, তুমি কোথায় যাচ্ছিলে? যাও, আমাকে ছাড়ো। বুক থেকে মাথা উঠে আমার মুখের দিকে তাকিয়ে আছে। কি হয়েছে? এমনভাবে তাকিয়ে থাকার কি আছে? মুখটা আমার দিকে এগিয়ে আসছে। বাকিটা ইতিহাস। 3 দিন পর ওদের বিয়েটা সিম্পলভাবে হয়ে গেল। বন্ধু যা, বিড়ালটা মারিস, তাড়াহুড়ো করতে গিয়ে আবার আকাম করে দিস না। দূর হয়ে যা তুই, আমাকে একদম ডিস্টার্ব করিস না তো, আজকে খেলা হবে। ওর পাছায় লাথি দিয়ে চলে এলাম বাসায়। গল্পটা এখানে শেষ করছি।
গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো মাস্ট বি করবেনই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।